সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬০৩তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই ওমান প্রবাসী মোহাম্মদ আকবর হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ওমান প্রবাসীর বাস্তব জীবন কাহিনী। ৮ বছর পর ভালোবাসার টানে হঠাৎ দেশে ফিরে আসে মৃত আকবর। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার নিম্নবিত্ত পরিবারের ভাই রিক্সা চালক আকবর হোসেন এবং ওমান প্রবাসীর করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, ভালোবাসার টানে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসতে শুনেছিলাম। ভালোবাসার টানে মানুষ ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিতে শুনেছিলাম। কিন্তু এমনও কি কথা আপনি কখনো শুনেছিলেন যে ভালোবাসার টানে একটা মানুষ মৃত্যুর পরে তার স্ত্রীর কাছে ফিরে আসতে? না, এ কোনো বানানো গল্প নয়, কিংবা এ কোনো কাল্পনিক ভুতুড়ি গল্প নয়। এটা সিলেটেরই প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক ভয়ানক, আজব, প্রতারণামূলক বাস্তব ঘটনা। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই প্রবাসী আকবরের এই করুণ গল্পটা আপনারা সবাই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আকবরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুগণ, সবাইকে একটা কথা বলে যায়, যারা ঠিক আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর ভয়ানক দেশ, পৃথিবীর একমাত্র আশ্চর্য অলৌকিক রহস্যে ঘেরা দেশ কিউবা হাভানা শহরের ভিডিও দেখেননি, তারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এখনই দেখে নেন, অথবা সরাসরি এখানে ক্লিক করেও দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মণি সহ আমার ছোট 2টা বোন আর আমার কাকা। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন বিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুয়াজ্জিন। আমাদের ওই দুর্গম এলাকায় একটা ভাঙা মসজিদে আমার বাবা মুয়াজ্জিনের চাকরি করে, এবং সেটা করে আমার বাবা যে টাকা বেতন পেত তা দিয়ে খুব দুঃখ, কষ্ট আর যন্ত্রণায় আমাদের সংসারটা কাটত। দেখা যায় আমাদের পারিবারিক এই অভাব অনটনের জন্য আমাদের পরিবারের ভালোভাবে ভরণ পোষণ খাওয়া দাওয়া করাতে পারে না বলে আমার বাবা আমার দাদিকে আমাদের সঙ্গে রাখে নাই। আমার দাদি আমাদেরকে অনেক ভালোবাসতো, বিশেষ করে আমাকে অনেক ভালোবাসতো। দাদি আমাদের সঙ্গে থাকতে চাইতো, কিন্তু দাদির ওষুধ বড়িসহ অন্য অন্য খরচ আমার আব্বা দিতে পারে না বলে আমার দাদিকে তখন আমার কাকার বাসায় পাঠিয়ে দেয়। আমার কাকা হচ্ছে সিলেট শহরে থাকে, এবং আমার কাকার আয় রোজকে অনেক ভালো, এবং কাকা এই সিলেট শহরেরই একটা মসজিদে ইমামের চাকরি করে। আমার বাবার তুলনায় কাকা অনেক ভালো টাকা বেতন পায়। তো আমার আব্বাও চিন্তা করছে দাদি আমাদের সঙ্গে থাকলে খাওয়া দাওয়ায় কষ্ট পাবে, তো এই জন্যই দাদিরে তখন আমার কাকার সঙ্গে দিয়ে দেয়। দাদি তখন কাকার বাসায় চলে যায়, ওখানে দাদি ভালোভাবে থাকতেছিল, আমি তখন বাড়িতে আসি। তো এত অভাব অনটনের মাঝেও না আমার আব্বার একটা স্বপ্ন ছিল যে আমার আব্বা আমাকে একজন টাইটেল পাস ভালো মাওলানা বানাবে, দিনের পথে আমার জীবন পরিচালনা করবে, এবং আমাকে এলাকার বিশেষ করে এই সিলেট মাঝারির এলাকার ভিতরে বাবা আমাকে একজন ভালো মৌলবী হিসেবে তৈরি করবে। এই চিন্তা ভাবনা করে বাবা তখন করলো কি, আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা জায়গায় একটা হেফজোখানা একটা মাদ্রাসায় আমাকে তখন ভর্তি করাইয়া দেয়, যে মাদ্রাসায় মূলত কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনে হাফেজ বানানো। এটা একটা হাফিজিয়া মাদ্রাসা। তো ওই হাফিজিয়া মাদ্রাসায় আমার আব্বা তখন আমাকে ভর্তি করাই দেয়, ওখানে আমাকে দিয়ে আসে। তো ভাই, আমি আসলে ছোটোবেলায় যদিও বাড়িতে খুব বেশি একটা দুষ্টমি করতাম না, সবার সঙ্গে উঠা বসা বা সম্পর্ক আমার বেশ ভালোই ছিল, কিন্তু ওই হাফিজিয়া মাদ্রাসাটা যাওয়ার পরে অনেকগুলো বাচ্চা কাচ্চা একসঙ্গে থাকি, মাঠে ঘাটে ঘুরতে যাই, খেলি, দুষ্টমি করি। এরকম করতে করতে না আমি একটু অন্যরকম হয়ে গেছি। একটু অন্যরকম বলতে কি, আমি আর কারো কথা মানি না, কারো কথা শুনি না, বিশেষ করে হুজুরকেও মানি না। আমি খুব দুষ্টমি করি। আমাদের মাদ্রাসার হুজুরটা অনেক ভালো ছিল, আমার অনেক বুঝাইতো যে আকবর, তোর বাবা খুব কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, এবং তোর বাবা একটা মসজিদে সামান্য মুয়াজ্জিন, অল্প টাকা বেতন পায়, তাই ঠিকমতো পড়াশোনা কর, তুই একজন ভালো হাফেজ হবি। এই নিয়ে হুজুর আমারে পড়াইতো। এই হাফিজিয়া মাদ্রাসায় কয়েক বছর থাকার পরে, কয়েক বছর না, ঠিক কয়েকটা মাস থাকার পরে আমার বয়স তখন আনুমানিক প্রায় 6 বছরের কাছাকাছি হবে। যদিও বয়স আমার 6,
কিন্তু আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই। মানে আমাকে দেখলে আপনার কোনোভাবেই মনে হবে না যে আমার 6 বছর বয়স, দেখলে মনে হবে যেন 12 থেকে 14 বছর বয়স। মানে শারীরিকভাবে আমি অনেকটা বড়সড় হয়ে যাই। যাই হোক, তারপরে একদিন হলো কি, বিকেলবেলা আসরের নামাজের পরে আমাদের এখানে মানে মাদ্রাসার সামনে একটা ঈদগাহ আছে, অনেক বড় একটা পাকা ঈদগাহ। তো ওই ঈদগাহের ভিতরে আমরা সবাই বাচ্চারা তখন খেলাধুলা করতেছিলাম। তো এই খেলাধুলা করতে করতে আমাদের ওই ঈদগাহের মানে ওই কোণার ভিতরে একটা পেয়ারা গাছ আছে, গাছটা অনেক বড়। তাই হুজুরের কিন্তু পুরো নিষেধ আছে যে কেউ পেয়ারা গাছে উঠবা না, কেউ পেয়ারা পারবা না বা পেয়ারা খাইবা না। এই মূলত ওই পেয়ারা গাছটা থেকে পেয়ারা পেরে ওইগুলা বিক্রি করে মাদ্রাসার বিভিন্ন কাজে লাগানো হয়। তো আমাদেরকে যে দেয় না তাও না, আমাদেরকেও কিন্তু যখন পেয়ারা পাকে বা পারা হয় বিক্রির জন্য, তখন আমাদের মাদ্রাসাতেও কিন্তু দেয়, আমরাও কিন্তু সবাই খাই। তো ওই দিন আমার না হঠাৎ পেয়ারা খেতে ইচ্ছে করতেছিল। যখন পেয়ারা খেতে ইচ্ছে করতেছে, আমি তখন চিন্তা করলাম যে যদি হুজুরকে বইলা দিই, বা হুজুর তো আর দিবে না, আমার সঙ্গে আমরা আরও কয়েকজনে মিলে চিন্তা করছি হুজুর যখন মাগরিবের আজান দিতে মসজিদে ঢুকে যাবে, আর হুজুর তো আর দেখবে না যে আমরা কি মসজিদে ঢুকছি কি ঢুকি নাই, নামাজ পড়ি কি পড়ি নাই, এটা তো আর হুজুর দেখবে না। এই সময়ের ভিতরে আমরা যেমনি পারে গাছে উঠা যাবো, উঠে আমরা পেয়ারা পারবো, এবং রাতের বেলায় আমরা চুরি করে গিয়ে খামো। মানে আমরা আজকে মাগরিবের নামাজে যাবো না মসজিদে, আমরা পেয়ারা পারবো। এই চিন্তা করে আমরা প্রায় 6 জনের মতো, আমি আমার বন্ধু 6 জনের মতো, তখন আমরা আজান দিছে পরে সবাই তখন তাড়াতাড়ি করে চলে গেছে, অজু করে মসজিদে ঢুকবে। আমরা তখন লুকিয়ে গেছি, মাদ্রাসায় তো অনেক বাচ্চারা অনেক আছে, আমরা তখন পেয়ারা গাছের ওখানে লুকিয়ে গেছি। লুকিয়ে যাওয়ার পরে তখন আমার আজান দিয়ে দিছে, সবাই মাদ্রাসায় মানে মসজিদে ঢুকে গেছে। আমার সবাই বলতেছে তুই উঠ, মানে তুই উঠে পেয়ারা পার। তা আমার যখন বলতেছে, আমি যে চিন্তা করছি যে ঠিক আছে আমি উঠবো। এরপরে আমি পেয়ারা গাছে উঠে গেছি। পেয়ারা গাছে উঠার পরে পেয়ারা পারতেছি, এমন সময় ভাই আমার কাছে মনে হলো হঠাৎ করে কে যেন আমার পিছন থেকে ধাক্কা দিছে। মানে পিছন থেকে মনে হলো কে জানি ধাক্কা দিছে, এবং ধাক্কার সঙ্গে সঙ্গে আমি পেয়ারা গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যাই। এবং পড়ার সময় এভাবেই পড়ি, আমার হাতটা ভেঙে যায়। মানে আমার যে বাম হাতটা আছে, আমার বাম হাতটা ভেঙে যায়। আমি পড়ে একটা চিৎকার দিই, এবং চিৎকার দিয়ে পরে আমি আর এখান থেকে উঠতে পারি না। তো এখন পড়ছি তো অনেক জোরে, তখন কিন্তু নামাজ শেষ হয়ে গেছে, আপনার ফরজটা শেষ হয়ে গেছে, সবাই সুন্নত পড়তেছে। এরকম একটা সময় তখন আমি ওখান থেকে পড়ি, এবং আমার চিৎকার শুনে হুজুর তখন মসজিদ থেকে বেরিয়ে আসে, এবং অন্য যারা ছিল সবাই তখন বেরিয়ে আসে, এসে দেখতেছে যে আমি এখানে পড়ে আছি। তাই তখন আমার ধরাধরি করে পাশেই একটা ফার্মেসি ছিল আমাদের মাদ্রাসার, ওই ফার্মেসিতে আমাকে তখন নিয়ে গেছে। পরে রাতের মধ্যে আমার আব্বাকে খবর দেওয়া হয়েছে, প্রায় রাত 10টার দিকে আমার আব্বা তখন আসে, একটা রিক্সা নিয়ে আব্বা আসে, আইসা দেখতেছে যে হুজুরে আমার হাত বাইন্ধা রাখছে। তারপরে হুজুরে বিস্তারিত সব কিছু আমার আব্বাকে বলে যে আপনার ছেলে এইভাবে গাছে উঠছিল এবং গাছ থেকে এমনি এমনি পড়ে গেছে। তো আমার আব্বার এমনিতেও ভাই খুব অভাব, এত অভাব অনটন, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। তার আব্বা এটা ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে আমার তখন বাড়িতে নিয়ে গেছে। তো বাড়িতে নিয়েও কিন্তু খুব বকাঝকা করছে যে আমি কেন গাছে উঠছি, সবাই তো মানা করছে গাছে ওঠার জন্য, আমি মাগরিবের সময় মসজিদে না ঢুকে গাছে কেন উঠলাম। বকাঝকা করতে করতে একটা পর্যায়ে পরের দিন আমার দাদি তখন আসছে, মানে আমার দাদি খবর পাইছে কেমনে কেমনে জানি আমি গাছ থেকে পড়ে গেছি, আমার হাত ভেঙে গেছে। পরে দাদি আসছে, দাদি এসে দীর্ঘ অনেকগুলো মাস আমার এই হাতের চিকিৎসা হয়। এখন পর্যন্ত কিন্তু আমার হাতটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয় নাই, এখন আমার হাতটা একটু বাঁকাই আছে, এখনও হাতটা আগের মতো, মানে আমি সুস্থভাবে হাত দিয়ে কাজ করতে পারি না, হাত একটু বাঁকা। তো এরপরে দাদি আমার আব্বারে বলে গেছে যে যেহেতু আমি বাড়িতে থাকি না, তুই একটা কাজ কর, তুই ওরে আর মাদ্রাসায় পাঠাইস না, ওই যেহেতু বাড়ির মধ্যে দুষ্টমি করে শয়তানি করে, ওরে আর মাদ্রাসায় পাঠাইস না, ওরে তুই বাড়িতেই রেখে দে, বাড়িতে রেখে তুই যতটুকু পারিস পড়া, ওরে আর মাদ্রাসায় পাঠাইস না। এই কথা বলার পরে আমি তখন বাড়ির মধ্যে বসে আছি, বাড়িতে থাকতাম, দুষ্টমি করতাম, এই করতাম সেই করতাম। এই করতে করতে আমার দাদি তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাই যখন অসুস্থ হয়ে পড়ে, আমার দাদির ঠিকমতো দেখাশোনা করার মতো লোক নাই, সিলেটের ওইখানে পড়ে আছে। তখন আমার কাকা বললো কি, আমার আব্বারে বললো যে আকবর তো কোনো কিছু করে না, আকবর তো বাড়িতেই থাকে, এখন তো মা অসুস্থ, মায়ের তো একটু সেবা যত্ন করা লাগে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করা লাগে, তা আকবর একটু দিয়ে দেন আমার সঙ্গে। তো আমার আব্বাও চিন্তা করছে আমি বাড়ির মধ্যে সবার সঙ্গে দুষ্টমি করি, শয়তানি করি, পড়াশোনা তো করিই নাই, বা মাদ্রাসা থেকেও চলে আসছি, তো দাদি যেহেতু অসুস্থ, দাদির একটু সেবা যত্ন করবো, এই চিন্তা করে আমাকে তখন আমার কাকার সঙ্গে পাঠিয়ে দেয় আমার আব্বা। আমি তখন আমার কাকার সঙ্গে সিলেট শহরে চলে যাই। এই প্রথম আমার সিলেট শহরে আসা, এবং আসার পর দেখলাম আসলে আমার দাদি অনেকটা অসুস্থ, হাঁটাচলা করতে পারে না, মানে হুইল চেয়ারে বসে থাকে, ওইখানে পায়খানা প্রস্রাব করে। তাই আমি তখন দাদির সেবা শুরু করছি, মানে নিজের হাতে দাদির পায়খানা প্রস্রাব পরিষ্কার করতাম, দাদির নিজের হাতে খাওয়াইতাম, মানে খুবভাবে দাদির সঙ্গে আমার একটা আন্তরিকতার একটা ভালো সম্পর্ক। এই করে করে প্রায় অনেকগুলা মাস
প্রায় বৎসর খানিকের উপরে হবে আমি আমার দাদির সঙ্গে থাকি সিলেট শহরে। এবং এই বৎসর খানিক পরেই একদিন রাতের বেলায় হঠাৎ করে আমার দাদি এন্তেকাল করে। এবং দাদি যখন মারা যাওয়ার পরে আমরা তখন মানে কী করব, দাদি মারা গেছে এবং মারা যাওয়ার পরে তখন আমরা দাদির লাশ নিয়ে বাড়িতে আসছি। তো আসার পরে গ্রামের সবাই মিলে আমার দাদিকে তখন আমরা দাফন করে ফেলি। দাদির জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তা আমি আর তখন আর ইয়েতে গেলাম না, আমার কাকার বাসায় গেলাম না, যেহেতু দাদি মরে গেছে। আমি তো দাদির সেবা যত্নই করতাম, তো আমি এই জন্য আর দাদির বাসায় যাই নাই, মানে কাকার বাসায় যাই না, আমি তখন বাড়িতেই পড়ে আসি। দাদি মৃত্যুর প্রায় মাসখানিক পরে আমার আব্বা তখন করছি কি আমারে বলতেছে, আমি কিন্তু ভাই যতই খারাপ হই না কেন আমি কিন্তু সব সময় পায়জামা পাঞ্জাবি এবং টুপি পরে ঘুরতাম, মানে খুব ভালোভাবে চলাফেরা করতাম। আমাকে দেখলে নর্মালি আসলে যে কেউ ভাববে যে আমি মাদ্রাসায় পড়াশোনা করি। যদিও পড়াশোনা করতাম না, কিন্তু বেশভূষা সবসময় মাদ্রাসার মতোই ছিল। একটা পর্যায়ে তখন হলো কি, আমার আব্বা বলতেছে বাজারে, মানে আমাদের বাজারে একটা দোকানে আমার কাজ করার জন্য। তাই ভাই আমার একটা মুদির দোকানে আমার আব্বা তখন একটা কাজ নিয়ে দিছে। এই মুদির দোকানে কয়দিন কাজ করছে আমার ভালো লাগে না। এই যে মালিক আছে ওই সারাদিন কাজ করায়, বকাবাদ্য করে, ঝামেলা করে, এরকম করে কয়েকদিন কাজ করে আমি ওখান থেকে চলে আসছি। আব্বা তখন আমার উপরে খুব রেগে গেল যে আমি পড়াশোনাও করি নাই, কোথাও কাজ দিলে কাজও করি না, বাড়িতে থাইকা সবার সঙ্গে দুষ্টামি করে মানুষের ফলাদি চুরি করে খেয়ে ফেলি। তা আব্বা একজন আলেম মানুষ, তার তো এটা খারাপ লাগবেই। এরপরেও কি আর করা, আমি এসব করেই বেড়াইতে আসি। এই করতে করতে আমার বয়স তখন প্রায় আপনার আনুমানিক প্রায় 12 থেকে 12 বছরের কাছাকাছি হবে, আনুমানিক আর কি, আমার তো সঠিক ধারণা নেই, 12 বছর। একদিন হয়েছে কি, মাগরিবের কিছুক্ষণ আগে আমি তখন আমাদের বাজারে বসে আছি। তাই বাজারে বসে আছি, মাগরিবের কিছুক্ষণ আগে আমি তখন বাড়ির দিকে রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমার এক কাকা আছে আমাদের গ্রামে, নাম হচ্ছে শাহ আলম। উনার আবার বাজারে দোকান আছে। তাই উনি বলতেছে যে আমারে বলে, আকবর বাড়ি যাবি নাকি? আমি বললাম বাড়ি যাবো। বলে একটা কাজ করো, আমার সাইকেলটা একটু বাড়িতে নিয়ে আসা। উনি সম্ভবত দোকান বন্ধ করে গাড়ি দিয়ে কোথাও যাবে আর কি। তাই আমারে বলে যে সাইকেলটা একটু বাড়িতে নিয়ে আসা। তো উনি যখন বলছে আমি তখন চিন্তা করলাম তো ভালোই হয়েছে, সাইকেলটা পাইছি, ভালোভাবে বাড়িতে যাইতে পারবো। সাইকেলটা নিয়ে না ভাই আমি তখন বাড়ির পথে রওনা দিছি। অর্ধেক বরাবর আসছি পরে আমার পেটের মধ্যে মোচড় মারছে। পেটে যখন মোচড় মারছে, যেহেতু গ্রামের ছেলে, আমরা গ্রামে বড় হয়েছি, যতই আলেম হুজুর হই না কেন, তো মাঠে ঘাটে মলত্যাগ করা এটা তো আমাদের মানে চিরাচরিত্র নিয়মে। তখন করলাম কি, রাস্তার পাশে সাইকেলটা দাঁড়ো করাইছি, দাঁড়ো করাইয়া মানে রাস্তা দিকে মোটামুটি একটু বিলের দিকে গেছি ওই কাজটা করার জন্য। কাজটা করে আসার পরে আমি আইসা দিই কি যে সাইকেলটা নাই রাস্তায়। কিরে রাস্তার মধ্যে সাইকেলটা রেখে গেলাম, সাইকেলটা যে নাই, সাইকেলটা কে নিল? তা আমি যাওয়ার সময় ওনার সাইকেলটা আবার একটু পুরনো ছিল, নতুন না, ওই টালাও ছিল না। আর আমি চিন্তা করছি যে রাস্তার পাশে রেখে যাব, কে বা নিয়ে যাবে, এভাবে যে নিয়ে যাবে ভাই, এটা কিন্তু তখন আর বুঝতে পারি নাই। দেখলাম যে সাইকেলটা নাই। হায় এবার সাইকেল খুঁজতেছি, সাইকেল কই গেল? ডাইনে বামে এদিকে কতক্ষণ দৌড়াই, ওইদিকে কতক্ষণ দৌড়াই, সবাই রে যা বলতেছি ভাই এমন ঘটনা, একটা সাইকেল নিছে কিনা, দেখছেন কিনা? সবাই বলে যে না আমরা তো দেখি নাই, মানে সবাই একই কথা বলে, আমরা তো দেখি নাই, কে সাইকেল নিছে আমরা দেখি নাই। সাইকেলটা পাই না, সাইকেলটার পাই না। সাইকেলটা না পাইয়া তখন চিন্তা করলাম যে এখন কি করব। সাইকেল যে পাই নাই, বাড়িতে গেলে তো আরেক ঝামেলা হয়ে যাবে। রাতের বেলায় তখন আর সাইকেলের ভয়ে আমি তখন বাড়িতে যাইতেছি না। এবার আমি ঘুরে আবার কাকার দোকানে গেছি, যে জেনা সাইকেল আর কি ওনার এখানে যা দিয়ে যে উনি দোকান বন্ধ করে কই জানি চলে গেছে। এবার আবার বাড়িতে আসছি, আসার পরে আর রাতের বেলায় ঘুমাইতে পারি না, কিন্তু সারাটা রাত শুয়েছিলাম, ঘুম আসতেছে না। আল্লাহ জানে খবর যদি হয় সাইকেল নাই তাইতে কী হবো। সকালবেলা তখন এই শাহ আলম কাকা আমার বাড়িতে আসছে, আইসা বলতেছে আকবর কই রে, আকবর কই? আমি তখন শুয়ে আছি। পরে আমি উঠছি, আমার মা কাজ করতেছে, আমার ছোটো বোন আছে। পরে আমারে বলে কিরে তুই সাইকেল বাড়িতে দেস নাই? আমারে বলে। আমি বললো, তখন আমি চুপ করে আছি। আমার আব্বা কিন্তু তখন বাড়িতে, আব্বা মসজিদ থেকে আসছে বাড়িতে। পরে বলে সাইকেল কই? আমি তখন বলি কাকা সাইকেল তো এমন ঘটনা, সাইকেল তো এরকম মনে হয় আমার কে জানি নিয়ে গেছে, আমি এমনি রাস্তা রাখছিলাম। কাকা সঙ্গে সঙ্গে বলো, তুই আমার নাটক শিখাস বেটা, তুই তো সাইকেল বিক্রি করে দিছস, আমি জানি না? তুই বাজারে এটা ওইটা খাস, নেশা করস, তুই তো বেটা নেশা কর, তুই তো সাইকেলটা বিক্রি করে দিছস, বিক্রি করে তুই নেশা করে ফেলছিস। এগুলো বলে আমার আব্বার সামনে উনি গালাগালি করে আমার আব্বার সামনে বলে যায় বিকেলের মধ্যে আমার সাইকেল আমার বাড়িতে ফিরাই দিবি, নাইলে খুব খারাপ হয়ে যাবে। এইটা বলে উনি তখন চলে গেছে। তো আমার আব্বা যেহেতু দীর্ঘদিন ধরে এই গ্রামের মসজিদে ইমামতির মানে মুয়াজ্জিনের চাকরি করে, এবং আমাদের বাড়িটা বিশেষ করে আমরা আর্থিকভাবে গরিব হতে পারি কিন্তু সম্মানের দিক থেকে আমরা অনেক সম্মানিত। তাই আব্বা তখন আমার ডাক দেওয়া বলে কি আকবর কী হয়েছে? তা আমি তখন আব্বারে বললাম যে আব্বা এমন ঘটনা, ওনার কাছ থেকে সাইকেলটা নিয়েছিলাম, মানে উনি দিছিল বাড়িতে আনার জন্য, তাই এমনি সাইকেলটা চুরি হয়ে গেছে। এই কথা বলার পরে আব্বা তাপ করে আমার কলার চেপে ধরে আমার মারা শুরু করে।
মারছে মারছে মারতে 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 আমারে বলতেছে যে তুই তুই নেশা না করলে মানুষ বলে কেমনে। আমার কাছে আরও অনেকেই বলছে তুই নাকি বাজারে নেশা করিস। তাই আমি 12-13 বছরের একটা ছেলে, ভাই আমি কিসে নেশা করব। না যতইভাবে বলছি যে না আমি নেশা টেশা করি না, এটা সেটা না না, আর বলতেছে আমি নেশা করি। আমি নেশা করি। আব্বা মাইরা আমারে বলতেছে আমি মসজিদে যাইতেছি, আসরের নামাজের আগে তুই সাইকেল খুঁজে বাইর করবি, সাইকেল কই রাখছো সাইকেল নিয়ে আসবি, যদি সাইকেল আনতে না পারিস তাইলে আমি তোর হাড্ডি গুড্ডি একটাও ঠিক রাখবো না, সব ভাঙা তোর আমি কবর দিয়ে ফেলবো তোর দাদির পাশে। এটা বইলে আব্বা তখন চলে গেছে। ভাই এবার আমি তো পড়ে গেছি বিপদে, আমি সাইকেল কই পাবো। সাইকেল খোঁজার জন্য বেরোইছি, জোহরের নামাজের আজান দিয়ে দিছে, বাট আমি আর সাইকেল পাই না। এই গ্রাম ওই গ্রাম চুরি নিয়ে গেলে কি আর ভাই এটা খুঁজে পাওয়া যায় বলেন। আমি আর পাইলাম না। না পাওয়ার পরে চিন্তা করলাম এখন কি করা যায়, সাইকেলটা তো আর নাই, সাইকেল যেহেতু পাইলাম না, এখন আমি চিন্তা করছি যে তাহলে আমি একটা কাজ করি, আমি চলে যাব, মানে আমার কাকার বাসায় চলে যাব। বাড়িতে থাকলে তো আব্বা সাইকেলের জন্য মারবে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আমি আর তখন বাড়িতে আসি নাই, বাড়িতে না এসে ওইখান থেকেই পায়জামা পাঞ্জাবি পরা অবস্থায় ছিলাম, তখন কাকার বাসায় চলে গেছি। পকেটে অল্প করে টাকা ছিল, দিয়ে কাকার বাসায় চলে গেছি। যাওয়ার পরে তা আমি কাকির সঙ্গে বাসার মধ্যে থাকতেছি। এভাবে 1 দিন 2 দিন থাকতেছি, তাই বাড়ির মধ্যে পড়ে আছি, আর গ্রামে যাই না। তাই কাকা আমারে বলে কি রে আকবর, তুই কি বাড়ি থেকে কোনো কিছু চুরি করে আনছস নাকি, তুই বাড়িতে যাস না কেন, এগুলো বলে। তো বলার পরে আমি তখন আর বাড়িতে জানা এই কাকার বাসায় আসার প্রায় 5 থেকে 7 দিন পরে একদিন হঠাৎ করে আমার আব্বা আমার কাকার বাসায়, আব্বারে আলাজিলা কাকার বাসায় দেখে আমি তখন দিছি দৌড়, এক দৌড়ে আমি বাসা থেকে বাইরে গেছি। এই বাসা থেকে বাইরে আমি আর কাকার বাসায় যাই না, যেহেতু আব্বা কাকার বাসায় চলে আসছে তাহলে তো আমারে ধরবে, এখানে মারবে। এই জন্য আমি আর কাকার বাসায় আসলাম না। আইসা এবার আমি এই সিলেটেই একটা হোটেলে চাকরি নিছি। তখন তো ভাই আসলে আপনাদের কি বলবো, অভাবের কথা আসলে তখন বলে বোঝাতে পারবো না। তখন করলাম কি, একটা সিলেট শহরেই একটা হোটেলে চাকরি নিছে, হোটেলে কাম করতেছে। তো হোটেলে তখন পিছনে মানে আপনার সামনে না, পিছনে আপনার প্লেট বাটি ধুই এবং আনুষঙ্গিক যে ধরনের কাজগুলো আছে হোটেলের যে সমস্ত কাজ আছে ওই কাজগুলো করতেছি। অল্প কয়েক টাকা বেতন পাইতাম, এরকম করে প্রায় 6-7 মাসের মতো হোটেলে কাজ করছি। তা হোটেলে কাজ করে দেখলাম যে আসলে হোটেলের কাজ আমার কাছে ভালো লাগে না। মানুষ খাইয়া যায়, তারপরে আটি বাটি এটা সেটা পরিষ্কার করি, তাই এটা ভালো লাগে না। এই থেকে তখন করলাম কি যে না আমি আর হোটেলে কাজ করবো না, নিজেই তখন হোটেলের কাজটা ছেড়ে দিলাম। হোটেলের কাজটা ছাইড়ে দিয়া এরপরে আমি একটা রিক্সার গ্যারেজে কাজ নিচ্ছি, ওই সিলেট শহরের মধ্যে একটা রিক্সার গ্যারেজে কাজ নিছি। তো গ্যারেজে চাকরি করতেছি, তখন এই চাকরি ছেড়ে দিচ্ছে, মানে রিক্সার চাকরি এই আপনার কি বলো হোটেলের চাকরি শেষ, আমি গ্যারেজে কাজ করতেছি। ভালো টাকাই তখন পাইতেছিলাম গ্যারেজে, মানে রিক্সার গ্যারেজ বুঝতেই পারেন, চেনের সমস্যা এই সমস্যা ওই সমস্যা, যদিও আমার আগ থেকে টুকিটাকি এই কাজটা সম্বন্ধে অভিজ্ঞতা ছিল। তো এইভাবে কাজ করতেছি প্রায় ওখানে আমি আরও 1.5 মতো কাজ করি। 1-1.5 বছরের মতো কাজ করার পরে বাড়িঘরে আর কিন্তু গেলাম না, বাড়িঘরের কথাও কিন্তু মনে নেই। 1-1.5 বছর কাজ করার পরে তখন ভিতরটার মধ্যে খুব কষ্ট হইতেছে, বাড়ির জন্য, মায়ের জন্য, বোনের জন্য, আব্বার জন্য, সবার জন্য খুব কষ্ট হইতেছে। পরে 1-1.5 বছর পরে একদিন ঈদের আগে, আপনার এই রমজানের ঈদের আগে আমি তখন বাড়িতে গেছি। যেহেতু রমজানের ঈদ, হয়তো আমার আব্বার মনটা একটু ভালো, মানে মারবে না এটা চিন্তা করে যাওয়ার সময় আব্বার জন্য পাঞ্জাবি, আমার মায়ের জন্য কাপড়, ছোটো বোনদের জন্য এটা ওইটা কেনাকাটা করে নিয়ে গেছি। যেহেতু অনেক দিন কাজ করছি বাইরে, বেতন টেতনও পাইছি ভালো, পকেটের অবস্থাও ভালো, তখন আমি বাড়িতে গেছি। এবার বাড়িতে যাওয়ার পরেই আমাদের বাজারে গেছি, পরেই আমি জানতে পারি আমার আব্বা নাকি মারা গেছে। আমার আব্বা মারা গেছে আজকে প্রায় 4 থেকে 5 মাসের মতো নাকি হয়ে গেছে, মানে রমজানের আগে আমার আব্বা মারা গেছে। তারপর কান্নাকাটি শুরু করছি, বাজারের মধ্যেই কান্নাকাটি করতে শুরু করছি। বাজারের মধ্যেই কানতে বাড়িতে আইছি। বাড়িতে উঠানে আসছি, পরে আমার মা, আমার বোন যারা আছে এরা সবাই আমার জড়াই ধরে কান্না শুরু করছে এবং সবাই কান্নাকাটি করতেছে, আব্বা মরে গেছে, আম্মাও কান্দে, বোনেরাও কান্দে। এই রাতের বেলায় তখন আব্বার কবরের কাছে গেছি হারিকেন হাতে নিয়ে আব্বার কবরের কাছ থেকে আব্বারে বলতেছে, আব্বা আপনি দেখেন আমি আপনার জন্য পায়জামা আনছি, পাঞ্জাবি আনছি। আব্বা আমি দুষ্টমি করি না, আমি নিজের টাকায় নিজে ইনকাম করে নিজের বেতনে আব্বা আমি এগুলো আনছি, আব্বা আপনি দেখেন। আব্বারে চিৎকার করে ডাকতেছি, কিন্তু আমার আব্বা কি আর আমার ডাকে সাড়া দিবে? আব্বা তো এই ডাকের অনেক ঊর্ধ্বে চলে গেছে। আব্বারে আর পাইলাম না, এবং না পাওয়ার পরে তখন বাড়িতে ফিরে আসছি। আমার মা তখন বলতেছে, তুই সিলেটে কী কাজ করিস? আমি বললাম যে মা এমন আমি কয়েকদিন হোটেলে কাজ করছি, এখন রিক্সার গ্যারেজে কাজ করি, এখন আমি রিক্সার মিস্ত্রি, ভালো টাকায় বেতন পাই। আম্মা তখন বলতেছে যে তাহলে তো ভালোই হয়, তোর দিনকালও ভালোই চলতেছে, তাইলে এটা কাজ করতে আবার সেই কাজে ঢুকে যা, কারণ তুই 2টা ছোটো বোন আছে, তাদেরকে বিয়ে শাদী দিতে হবে এবং আমাদের তো সংসার চলে না, তুই যেহেতু আসস তুই আবার ওই কাজে ঢুকে যা।
পরে মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি আবারও পুনরায় ওই সিলেটে চলে আসি, এবং সিলেটে আসার পরে আমি আবারও ওই রিক্সার গ্যারেজে কাজ করতে থাকি। তো গ্যারেজে কাজ করি ভাই, কিন্তু যে টাকা বেতন দেয় আমার কাছে মনে হয় যে একবেলা রিক্সা চালাইলে আরও ভালো টাকা পাওয়া যায়। তখন আমি করতাম কি, যে সকালবেলাটা বা বিকেলবেলাটা মানে একবেলা রিক্সা চালাইতাম, মানে কিছু ভাড়া যখন বেশি থাকতো আর কি অফিস টাইমে, ওই টাইমে রিক্সা চালাইতাম, এবং বাকি সময়টা রিক্সার গ্যারেজে কাজ করতাম, মানে দুইটা কাজ একসাথে করতাম। ঘরে মা আছে, ছোটো দুইটা বোন আছে, এতে তো অনেক খরচ। এই করে করে ভাই আমি আমার ছোটো বোনটারে বিয়ে দিই, সম্পূর্ণ নিজের টাকায় বোনটারে বিয়ে দিই। এবং আমি তখন অনেকটা বড় হয়েছে, আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছরের কাছাকাছি হয়ে যায়। একবেলা রিক্সার গ্যারেজে কাজ করি, একবেলা রিক্সা চালাই, এইভাবেই তখন সময়গুলো কাটতেছে। এইভাবে রিক্সার গ্যারেজে কাজ করতে করতে আমাদের ওই গ্যারেজ এলাকায় একটা লোক আছে, নাম হচ্ছে আবুল খালেক। এই আবুল খালেক মূলত একজন নেশাখোর এবং মাদক ব্যবসায়ী। বিভিন্ন ধরনের মানে আপনার নেশা জাতীয় দ্রব্য উনি বিক্রি করে, এবং আমাদের অনেক রিক্সা ড্রাইভারের সাথে তার ভালো সম্পর্ক আছে। তার মাদকের চালান টালান অনেক সময় রিক্সা ড্রাইভাররা দিয়ে আসে, রিক্সার ওই সিটের নিচে দিয়া তারপর দিয়ে আসে। আমিও ওনার অনেক চালান সাপ্লাই করছি, যেহেতু ওনার সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি শুক্রবারে সকালবেলা আমি কিন্তু শুক্রবারে সকালবেলা হাফ টাইম রিক্সা চালাই, মানে সকালবেলা চালাই, বিকালবেলা চালাই না। বিকালবেলা হয় গ্যারেজে বসি, নাইলে ধরেন বিকেলটা একটু রেস্টে থাকে। সকালে গাড়ি নিয়ে বেরোইছে, এমন সময় ওই খালেক কাকা আমার দেখছে, দেখে বলতেছে, আকবর কই যাস? আমি বললাম, দেই না, হাফবেলা গাড়ি চালামো। বলে, একটা কাজ কর, আজকে বাইরে হইস না, তোর সঙ্গে আমার একটু কাজ আছে, আমরা বিকেলে এক জায়গায় যাব। পরে আমি বললাম, তা বিকেলে যাবেন, ভালো কথা, বিকেলে তো আমি ফ্রি আছি, তা আমি এখন যাই, এখন গিয়ে আমি রিক্সাটা চালাই আসি। বলে, না না না, তুই এখন আর যাওয়া লাগবো না, তুই এখন ঘরে গিয়ে রেস্ট কর। মানে উনি আমার বেরোতে দিচ্ছে না। এখন কেন আমাকে রিক্সা নিয়ে বেরোতে দিচ্ছে না, এটা কিন্তু ভাই আমি বুঝতে পারি না। এটা আমি বুঝতে পারলাম না পারে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি এরকম করে বলতেছেন, আমি তাহলে বেরোবো না। তাই ঘরে গেলাম, ঘরে যেয়ে আপনার জুমার নামাজের আজান দিয়ে দিছে, সে আমার আর ডাকেও নেই। সে আমার পাশাপাশি ঘরেই থাকতো, মানে আমি যে ঘরে থাকি আমার পাশের ঘরে থাকতো। সে আবার মানে অনেক চরিত্র খারাপ লোক আর কি, এ পর্যন্ত প্রায় 5-6টা বিয়ে করে, এবং সর্বশেষ একটা বউ আছে, ওই বউয়ের সঙ্গে আছে, কিন্তু তারপরেও ভালো নাই, ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো চলতেছে। তার বউটা কিন্তু অনেক ভালো, মানে খুবই ভালো তার বউটা, কিন্তু সে মানুষ হিসাবে খুব খারাপ, মানে খালেক কাকা মানুষ হিসাবে খারাপ। তো যাই হোক, এরপরে আমি নামাজে চলে গেছি, নামাজ পড়ে খাইতে বসছি আপনার প্রায় 2টা-2:30টার দিকে। এমন সময় উনি দিছে আমার ডাক দিয়া বলতেছে যে, আকবর বাইরে আয়। তো কিল্লিকা ডাকতেছে ভাই, তা তো আর বুঝতেছি না। পরে খাওয়া বন্ধ করে বাইরে আসছি। বাইরে এসে দেখলাম কি ভাই, ওনার সঙ্গে একদম সুন্দর একটা মেয়েটার বয়স প্রায় 16-17 মতো হবে, বাট দেখতে সুন্দর, খুব সুন্দরী, রূপবতী। এবং এই নেশাখোরের সঙ্গে এই মেয়েরে দেখে তো আমি অবাক, কিরে এই মেয়ে কেন, এবং মেয়ের হাতে একটা ব্যাগও আছে। পরে আমি খালেক কাকারে বললাম যে, কাকা এই কে, এটা তো চিনলাম না। পরে বলে, তুই চিনবি না, তুই এদিকে আয়, ঘর থেকে বেরোয়, কর, জামা কাপড় পরে আয়, আমরা এক জায়গায় যাব। তো এটা বলছে। পরে আমি তখন গেছি, রুমে গেছি, যে জামা কাপড় নিলাম, নিয়ে বেরোইছি। বেরোয়ার পর আমি বললাম যে, যাইবেন কই? তো আমার একটা ঠিকানা বললো, ওই ঠিকানায় যাব। তো ওই ঠিকানায় আমি তখন রওনা দিছি, যাইতেছি, মাঝখান বরাবর গেছি। পরে ওনার তখন মনে হয় কোনো চালান আছে, আমারে বলে যে, একটা কাজ কর, এই জিনিসটা ওই জায়গায় দিয়ে আয়, মানে একটা দোকানে দিয়ে আসতে বলতেছে, মানে দোকানের পিছনে দিয়ে আসতে বলতেছে একটা ব্যাগ। তা আমি জানি যে ব্যাগে মাদক আছে। আমি রওনা দিছি, এবং রওনা দিছি এমন সময় উনিও আমার পিছনে যাইতেছে। তাই আমি বললাম, কী ব্যাপার, আপনি আমার পিছনে আসতেছেন কেন? আমি তো দিয়ে আসতেছি। বলে, তোর সঙ্গে একটু কথা আছে, এই জন্য। তারপরে উনি আমার পিছনে আসছে, উনি দোকানের সামনে দাঁড়াইছে, আমি তখন পিছনে একটা লোকের হাতে ব্যাগটা দিয়ে টাকা নিয়ে আসছে। আসার পরে মেয়েটা কিন্তু তখনও রিক্সাতে বসে আছে। পরে এখানে আসার পরে আমি ওনারা জিজ্ঞেস করলাম যে, কাকা মেয়েটা আসলে কে বলেন তো একটু। পরে বলে, এটা আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ে? আপনার তো কোনো ছেলে মেয়ে নাই, আমি জানি না। পরে বলে, এটা রাহেলার মেয়ে, মানে ওনার যেই লাস্ট বউ আছে, ওই মানে মহিলার নাম হচ্ছে রাহেলা। বলতেছে এটা রাহেলার আগের সংসারের মেয়ে। তাই আমি বললাম, রাহেলার আগের সংসারের মেয়ে এখানে কই নিতে আসেন এখন আপনি? পরে বলে, এটারে মোটা অঙ্কে বেচা দিমু, এটারে মোটা অঙ্কে বিক্রি করে দিমু, একটা ভালো দাইন পাইছি। ভাই তখনই না আমার মানে ভিতরটা মোচড় দিয়ে উঠছে। আমার গায়ে তো একজন আলেমের রক্ত, একটা ভালো মানুষের রক্ত তো শরীরে আছে। আমি তখন বললাম, খালেক কাকা বলেন কি, এত সুন্দর একটা মেয়ে আপনি বেচে দিবেন? কেন বেচে দিবেন কেন? বলে, ভালো টাকা পাইছি, প্রায় 1,00,000 টাকার মতো পামো, একটা পার্টি আছে, পার্টির কাছে বেচে দিব, এলেগে নিতে আসি। আমি বললাম, তা আপনি যে মেয়েরে বিক্রি করে দিবেন, রায়লা খালা কিছু বলবে না, মানে শাশি কিছু বলবে না? পরে বলে, না, ওরে বইলে আসছি মেয়ের একটা এক জায়গায় কাজে দিমু, একটা কাজের কথা বলে আসছি। তাই আমি বললাম, তা কাজের কথা বলে আসছেন, ওই মেয়েরে যখন বিক্রি করে দিবেন,
এরপর তো মেয়ের মা জিজ্ঞেস করবে মেয়ে কই। উনি বলে আর ধুর বোকা, তুই তো আসলে বোকা, জীবিত মানুষের কথার অভাব। আমি বলবো মেয়ে এক ছেলের সঙ্গে পালায় গেছে, ভাইগে গেছে, শেষ। মেয়ের মা মেয়ের কই খুঁজবো, লাখখানিক টাকা পামু, খুব বড় একটা দাইন পাইছে, একটা ভালো জায়গায় বেচে দেবো। কথাটা বলার পরে আমি বললাম তা আপনি আমার সঙ্গে কি কথা বলতে আসছিলেন এখানে, ওইটা বলেন। পরে উনি আমার বলতেছে আমার কাছে একটা জিনিস চাইছে, মানে একটা গোপন জিনিসে বলা চলে, তো আমি এটা ওনারে দিছি। তা দেওয়ার পরে আবারও তখন আসছি রিক্সার মধ্যে আইসা, উনি পিছনে বসছে, আমি তখন রিক্সাটা চালাইতে আসি। রিক্সার প্যাডেলে পা দিতেছি, মনে হয় যেন আমার পা চলে না ভাই। মানে ভিতরটা জানি কেমন করে মানে আপনার মানে কাঁপতেছে যে আমি এমন একটা কাজ করতে যাইতেছি, আমি জানতেছি মেয়েটারে বিক্রি করে দিবে। মেয়েটা এত সুন্দর চেহারা, ছোট্ট একটা মেয়ে, এরকম করে করে আমি মানে হঠাৎ রিক্সা চালাইতে পারি না। মানে একটা জায়গায় গিয়ে রিক্সাটা দাঁড়া করাই দিচ্ছে। পরে উনি আমার বলে কিরা আকবর, দাঁড়াইলি কে, রিক্সা চালা। আমি বললাম কাকা রিক্সা আর চালাইতে পারুম না, আমি সামনের দিকে আর যাইতে পারুম না, আমার আর পা চলতেছে না। উনি বলে কে তোর কী হয়েছে? বললাম শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা কাঁপতেছে। উনি বলে দূর বেটা, তুই একটা বোকা, আচ্ছা ঠিক আছে আমি অন্য রিক্সা দিয়ে চলে যাবো। এটা বইলে উনি তখন নামছে, নাইমে আমার রিক্সার পিছনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে উনি আরেকটা খালি রিক্সার সিগন্যাল দিছে, পরে খালি রিক্সাটা দাঁড়াইছে, এবং দাঁড়ানোর পরে উনি ওই খালি রিক্সাতে উঠবো এমন সময় আমি গিয়ে ওনার হাত চেপে ধরছি। ধরার পরে উনি আমার বলতেছে কী রে আকবর, আমার হাতে ধরলি কে? আমি বললাম কাকা হাতে ধরছি এই কারণে মেয়েটারে ছাইড়া দেন। এটা তো আর ছোটো না, হয়তো বুঝের মেয়ে আমার পাশে দাঁড়ায় আছে। পরে উনি আমার বলে কী বলস, আমি আমার মেয়েরে ছেড়ে দেবো, তুই কী বলতেছিস? আমি তখন মেয়েটারে বলতেছি বোন রে, এটা তোমার সদ্ভাবা না? বলে হ্যাঁ। আমি বললাম তোমার বিক্রি করতে নিতে আসে, 1 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে, একটা হোটেলে তোমার বেচা দিব, বেচার জন্য নিতে আসে। এই বলার পরে মেয়েটা তখন মাকে বলে পিছনের দিকে যায়। এই আকবর কাকা তখন আমার এই কী বলে খালেক কাকা তখন আমার ঘুষাতে শুরু করে, আমার নাকে মুখের মধ্যে ঘুষাইতেছে। আমারও তখন রাগ উঠেছে, আমিও তখন আরে ঘুষাইতেছি। এই ঘুষাঘুষির মাঝেই তখন এখানে লোক জড়ো হয়ে যায়, মোটামুটি এলাকার লোকটুক সবাই জড়ো হয়ে যায়। সবাই তখন বলতেছে ঘটনা কি। এখন আমি বললাম যে এই ঘটনা, উনি এই মেয়েটারে বেচে দিতেছে, এরকম এক জায়গায় বিক্রি করে দিব, এইভাবে উনি মেয়েটার আনছে। পরে বলে মেয়ের বাড়ি কই? তখন মেয়েরে জিজ্ঞেস করলো যে তোমার কে কে আছে? বলে এটা আমার সৎ বাবা, আমার মা ঘরে আছে। পরে মেয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে মেয়ের যে মা আছে রায়লা আন্টিরে তখন ডাকা হয়েছে। রায়লা আন্টিরে ডাকা হয়েছে, পরে রায়লা আন্টি তখন আসছে। আসার পরে রায়লা আন্টি এই জায়গায় আসছে, আর এদিক দিয়ে লোকেরা এই লোকেরা ঘুষে টুসে মানে খালেক কাকারে ঘুষে, ওনার কাছে তো মাদক টাদকও পাইছে, ঘুষাইছে। মারার পরে সে সত্যতা স্বীকার করছে, হ্যাঁ আমি মেয়েরে বেচে দেবে 1 লাখ টাকা, কোন দালালের সঙ্গে নাকি কথা হয়েছে। এই ঝামেলার ভিতরে এই রাহেলা চাচি আসে। আসার পরে তখন পুলিশ, এর মাঝে পুলিশ চলে আসে। আসার পরে উনি পুলিশের কাছে স্বীকারই করে যে এমনি উনি মেয়েরে বেচে দেওয়ার জন্য নিতে আসে। পরে তখন হইল কি যে এই ওনারে পুলিশে মানে খালেক কাকারে পুলিশে নিয়ে গেছে। তো রাহেলা আন্টি আর ওনার মেয়েটার নাম ছিল ময়নারে, আর আমি ওনারে বললাম যে আপনারা রিক্সাতে উঠেন, আমি আপনাদেরকে নিয়ে যাই। এই বলার পরে আমি তখন রিক্সা দিয়ে আমি এদেরকে আনছি, মানে এদেরকে ঘরে আনছি। তখন প্রায় আপনার বিকাল হয়ে গেছে, বিকাল বলতে সন্ধ্যা হয়ে গেছে। আর খালেক কাকারে তখন পুলিশে নিয়েই চলে গেছে। ঘরে আসার পরে উনি খুব কান্না করতেছে, মানে রায়লা আন্টি খুব কান্না করতেছে, মেয়েটারে জড়াই ধরে কান্না করতেছে। পরে আমারে বলতেছে তুমি কোন ফেরেস্তা, তুমি আমার মেয়েটারে কেমনে বাঁচাইলা? আমি কিন্তু নামাজ কালাম পড়তাম ভাই, আমি যতই খারাপ ছিলাম আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এবং মুখে আমার দাড়ি ছিল, আমি সবসময় টুপি মাথায় দিয়ে চলতাম। মানে ছোটোবেলায় যে শিক্ষাটা বাবার কাছে পাইছি, ওই শিক্ষাটা আমি ধরে রাখার চেষ্টা করছি। পরে উনি আমারে বলে তুমি কোন ফেরেস্তা, কোত্থেকে আইসা আমার মেয়েটার জীবন বাঁচাইলা বাজান, তুমি তো বেশ ভালো মানুষ। এই কথা হওয়ার পরে তখন আমি তার ঘরের মধ্যে মানে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়। আমি এরপরও রিক্সা নিয়ে বাইরে যাই, মানে করি, আপনার রিক্সা চালাই। এরকম করতে করতে উনি আবার মাঝে মাঝে রান্না করে, উনি আবার বিভিন্ন জায়গায় খাবার পাঠায়, মানে মেসে খাবার পাঠায়। তাই উনি তখন মেসে খাবার পাঠাইতে আসে, এবং মাঝে মাঝে আমার ঘরেও এসে আমার খাবার দেওয়া যায়। মোটামুটি আমার সাথে সম্পর্ক ওনার বেশ ভালো। এইভাবে কয়েকটা মাস কেটে যাওয়ার পরে একদিন উনি নিজে আমারে বলতেছে যে আকবর তোমার একটা কথা বলবো, তুমি যদি রাগ না করো। আমি বললাম না রাগ করবো কি, আপনি আমার মায়ের মতো, আপনারা মাঝে মাঝে খাবার দেন, আমি খাই, আমি রাগ করবো কেন বলেন? পরে বলতেছে আমি চিন্তা ভাবনা করতেছি আমার মেয়েটারে আমি তোমার কাছে বিয়ে দিব। ডাইরেক্ট কেমনে? আমি বললাম এটা আপনি কি বলেন, আমি একজন পেশায় রিক্সা চালক, আমি চালাই রিক্সা, তা আমার কাছে আপনার মেয়ের আপনি কেন বিয়ে দিবেন? পরে বলে যে না আমি চিন্তা ভাবনা করতেছি আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দিব, তুমি কি আমার মেয়েটারে বিয়ে করবা? আমি বললাম আপনার মেয়ে যে সুন্দর, যে কোনো লাখ সাহেবে আপনার মেয়েরে বিয়ে করব। এত সুন্দর মেয়েরে কেনা বিয়ে করতে চাইবো? আমার কি মাথা খারাপ যে আপনি আমারে বলবেন এই প্রস্তাব আমি ফালাই দিব? তবে আপনি কেন আপনার মেয়ের জীবনটা নষ্ট করতেছেন আমার মতো একটা রিক্সার ড্রাইভারের কাছে বিয়ে দিয়া? আপনি তো চাইলে আরও ভালো জায়গায় মেয়েটারে বিয়ে দিতে পারেন। পরে উনি বলতেছে যে না রে বাজান, আমি জানি তুমি বেশ ভালো মানুষ,
তোমার থেকেও ভালো মানুষ হয় না। আমি তোমার পরিবারেরও খবর নিচ্ছে, তোমার বাবা একটা মসজিদের এই মুয়াজ্জিন ছিলেন, এবং তোমার পরিবারে তোমার মা আছে, তোমার বোনেরা আছে, আমি সব জানি। তো এরপরে আমি বললাম যে আপনি যদি আমার কাছে বিয়ে দেন তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। পরে তিনি এলাকার লোকজনদেরকে জানায়া মোটামুটি ছোটোখাটোভাবে একটা অনুষ্ঠান করে তখন এই ময়নারে আমার হাতে তুলে দেয়। ময়নাকে পাওয়ার পরে আমি ভাই বেশ আনন্দিত, বেশ খুশি। এবং সত্যি এরকম বউ মানে একজন পুরুষের আসলে ভাগ্য না হলে এত সুন্দর বউ পাওয়া যায় না। তা ময়নারে পাইলাম, ময়নার সঙ্গে আমার সংসার জীবন কাটতেছে। এভাবে প্রায় 2-2.5 মাস আমি ময়নার সঙ্গে সংসার করি। 2-2.5 মাস পরে এই খালেক তখন জেল থেকে বের হয়। ওই যে নেশাখোর খালেক মানে ওনার স্বামী, এই জেল থেকে বেরোয়। জেল থেকে বেরোয়ার পরে ওই তখন আসে বাড়িতে। আইসা যেহেতু রাহেলার সঙ্গে ওনার সারাসারি হয় না, আমার শাশুড়ির সঙ্গে সারাসারি হয় নাই, আইসে আমার শাশুড়িরে মায়ের, আমার শাশুড়িরে মারছে টারছে, আমার বউরেও মারছে, মাইরা যায় ঝামেলা করিয়া গেছে। এবং মানে বইলা গেছে যে আমার যেখানে পাবো ওখানে মাইরা ফেলবে, এগুলো বলে টলে রাতের বেলা আমি তখন গাড়ি নিয়ে ঘরে আসছি, মানে রিক্সা নিয়ে আসছি। বাসায় আসার পরে তখন আমার শাশুড়ি আমার ডাইকে নিয়ে বলতেছে, আকবর একটা কাজ করো, তুমি আজকে রাতেই ময়নারি নিয়ে গ্রামে চলে যাও। আমি তখন বললাম, আপনি এটা কী বলেন, আমি গ্রামে যাবো কেন, আমি এখানে গাড়ি চালাই, আমার তো গ্রামে কোনো কাজ নেই। এই তখন করলো কি, আমার হাতে 20,000 টাকা দিছে, মানে রায়লা আন্টি 20,000 টাকা দিয়া বলতেছে, এই টাকাটা নিয়ে যাও, এই টাকাটা নিয়ে গ্রামে যাও, গ্রামে গিয়ে কিছু একটা করো, গ্রামে গিয়ে কিছু একটা করো, এই টাকাটা দিয়া আমার মেয়েটার জীবন বাঁচাও। আর তুমি যদি এখানে থাকো তাহলে ওর বাবা জেল থেকে বেরোইছে এবং তার সঙ্গে বেশ খারাপ মানুষের সম্পর্ক, অনেক খারাপ খারাপ মানুষ তার সঙ্গে নেশা টেশা করে উঠে বসে, এই তোমারে মেরে ফেলবে, তোমারও মেরে ফেলবে, আমার মেয়েটারও মেরে ফেলবে, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে ভাইগা যাও। আমি তখন বললাম যে আসলে মানে তখন অবাক হয়ে গেলাম যে আসলে ভাইগা কই যাব, কেন ভাইগা কেন যাব, অপরাধটা কি নিজেও বুঝতেছি না। এরপরেও সবাই বলতেছে, যেহেতু এই বস্তিতে আরও লোকজন আছে, বাকিরা সবাই বলতেছে যে আকবর চলে যাও, এইখানে থাকলে হয়তো তোমার মেরে ফেলতে পারে, তোমার মারতে পারে, তা তুমি এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। সবাই যখন বুঝাইলো শোনাইলো, পরে চিন্তা করলাম যে না, তাইলে আমি এখান থেকে চলে যাব। এরপরে আমি ওই রাতের বেলায় ময়নার নিয়ে তখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় মধ্যরাতের পরে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসছি পরে আমার মা, আমার ছোটো বোন, আবার ছোটো বোন একটারে বিয়ে দিয়ে দিছে, আরেকটারে বিয়ে দিছে তবে ঘর জামাই। আমার বোন ছোটো, যেটা একেবারে ছোটো, এটার ঘর জামাই বিয়ে দিছে। তো আমার বোন জামাই মা সবাই উঠছে, উঠার পরে তো বউ দেখা সবাই অবাক। যদিও এর আগে আমি আমার মাকে বলছিলাম আমি বিয়ে শাদী করছি এবং আমার বিয়েতে আমার এই হচ্ছে ছোটো বোন জামাইও গেছে, ছোটো বোনও গেছে, কিন্তু আমার মা চায় নাই। তো আমার মা তো বউ দেখে অবাক, অনেক সুন্দর মেয়ে বিয়ে করছে। যাই হোক আলহামদুলিল্লাহ আম্মা ঘরে নিয়ে গেছে। তাই ঘরে নিয়ে যাওয়ার পরে আমার হাতে তখন 20,000 টাকা, আর কিন্তু কোনো সম্বল নাই, যেটা আমাকে ওই মানে ওর মা, ময়নার মা যেটা আমার হাতে দিছে, ওই 20,000 টাকা আমার হাতে আছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, ময়নার মায়ের সঙ্গে কিন্তু আর কোনো যোগাযোগ নেই। এভাবে প্রায় আপনার 1-1.5 মাস পরেই হঠাৎ করে ময়নার নানার বাড়ি থেকে তখন আমাদের এখানে আমাদের বাড়িতে খবর আসছে যে ময়নার মা নাকি মারা গেছে। ময়নার মা মারা গেছে এবং এই যে মারা গেছে এই খালে কাকাই নাকি মারছে, এরকম খবর পাইছি, বা তাদের নানার বাড়িতে এরকম খবর আসছে। তাই খবর আসার পরে আমরা তাড়াতাড়ি করে ময়নার মায়ের দেখার জন্য মানে তখন আমরা আমার মানে শ্বশুর বাড়িতে যাই আর কি। মানে শ্বশুর বাড়িতে বলতে আমার নানা শ্বশুর বাড়িতে যাই, ওইখানে ময়নার আম্মারে নিয়ে যায়। তো সেখানে যাওয়ার পরে ওনারে খুব মারছে, মাইরা হসপিটালে নিচ্ছে এবং হসপিটালে নিয়ে মৃত্যুবরণ করে। তখন ময়নার যে মামারা আছে বা আত্মীয় যারা আছে তারা তখন মামলা করে, ওর বাপের নামে, সৎ বাপের নামে মামলা টামলা করে। যাই হোক ওদের বিষয়, পরে আমি আমার শাশুড়িকে দাফন করলাম, দোয়া দরুদ পড়লাম, পরে আমি আবার ময়নাকে নিয়ে পরে চলে আসছি। তো ওর মায়ের দাফন কাফনের জন্য বা ওর মায়ের যে আনুষঙ্গিক খরচ আছে, ওই খরচগুলোর জন্য তখন আমি আমার যে 20,000 টাকা উনি দিছে, ওইখান থেকে 5,000 টাকা আমি খরচ করে ফেলছি, আর এই 15,000 টাকা আমি ওনার ওই মানে ওনার জন্য মিলাদ পড়ানোর জন্য বা ওনার আনুষঙ্গিক কাজে আমি দিয়ে দিছি। আমি চিন্তা করলাম যে আসলে মানে মানুষটা মারা গেছে, তার জমানো টাকাটা আমার দিছে, তার দাফন কাফন সহ আনুষঙ্গিক খরচ আমি 15,000 টাকা ব্যয় করে ফেলি, আর 5,000 আমি তখন খরচ করে ফেলি। এরপরে আমি আসছি বাড়িতে। বাড়িতে আসার পরে আবার বউকে নিয়ে মানে ময়নারে নিয়ে আমি আবার বাড়িতে চলে আসছি। এখন বাড়িতে এসে চলতেছি ফিরতেছি, বুঝতেই তো পারতেছেন যে খুব অভাব এখনও, আম্মার খরচ, বউয়ের খরচ। তো এখন এলাকাতে এসে তখন এলাকায় রিক্সা চালানো শুরু করছে। যেহেতু ঢাকায় আপনার সিলেটেও রিক্সা চালাইছি, তা আমি তখন এলাকায় এসেও একজনের সঙ্গে কথাবার্তা বইলা একটা রিক্সা নিছি, তো এলাকায় তখন রিক্সা চালাই। এই রিক্সা চালায় সংসার চলতেছে, বেশ দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে চলে। এইভাবে আমাদের একজন কাকা আছে আমাদের এলাকাতে, নাম হচ্ছে ওসমান আলী। তো ওই ওসমান আলী কাকা আবার আমার সঙ্গে সম্পর্ক বেশ ভালো।
আমার বাড়িতে মাঝে মাঝে আসে। আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে, বিশেষ করে আমার বোনগুলারে বিয়ে দেওয়ার জন্য উনি কিছু টাকা পয়সাও দিছে, সহযোগিতা করছে। উনি মানুষ হিসাবে যথেষ্ট ভালো আর কি, এলাকাতে মুরব্বী শ্রেণীর মানুষ। এবং উনি একবার মেম্বার ইলেকশনও করে পাশ করে, এরপরে মেম্বারই আর এর দ্বিতীয়বার আর পাশ করে না। তাই উনি আমাদের বাড়িতে আসতো, বসতো, আমার সঙ্গে কথাবার্তা বলতে এই করতে করতে একদিন বাজারে আমার ডাক দিছে। রাত্রেবেলা আমি গাড়ি চালাইয়া বাজারে ডাক দিছে, ডাক দিয়ে আমারে বলতেছে যে আমারে বলে, আকবর তুই তো বিয়ে করলে, তোর বউ দেখলাম, তোর বউ বেশ ভালো, আমারে খাবার টাবার দিল, খাইলাম, তোর ঘরে যাই, সবই ঠিক আছে, কিন্তু আকবর এই যে তুই রিক্সা চালাইতেছস, এই রিক্সা চালায় তুই কী করবি ভবিষ্যতে? তোর আব্বা মারা গেছে, তোর আব্বা ছিল এলাকাতে একজন মসজিদের মুয়াজ্জিন, বহু বছর আমাদের মসজিদ উনি মুয়াজ্জিনি করছে, সবাই ওনার সঙ্গে এত ভালো সম্পর্ক, তার ছেলে হইয়া তুই রিক্সা চালাস, এটা আমার কাছে আসলে দেখতেও খারাপ লাগে। এইটা মূলত আমাদের এলাকার জন্য একটা বদনাম আমার কাছে মনে হয়। তা তুই কি অন্য কোনো কিছু করবি? উনি আমারে বলে। আমি বললাম, কাকা আব্বা মারা গেছে, হাতে নাই 2 টাকা, চালাই রিক্সা, আমি অন্য কিছু কি করবো? পরে বলো, অন্য কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করবি কি না? যদি করস আমি তোর সাহায্য সহযোগিতা করব, এভাবে রিক্সা চালায় তোর জীবনটা কাটুক, এটা আমি চাই না। তোর বাবা একজন আলেম ছিল, আলেমের ছেলে রিক্সা চালায়, এটা ভালো লাগে না। আর তোর মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, দেখে খুব ধার্মিক লোক মনে হয়। আমি বললাম, এই ধর্মের কারণে তো অনেকে আমার রিক্সায় উঠে না। এটা কিন্তু সত্যি যে আমার মুখে দাড়ি, আমি টুপি পরি, পাঞ্জাবি পরি, অনেক মানুষ আমার রিক্সার মধ্যে উঠে না। মানে তারা ভাবে একজন হুজুরে আমাদেরকে চালায় নিয়ে যাবে, এই জন্য কিন্তু অনেকে রিক্সার মধ্যে উঠে না। তারপর উনি আমার বলতেছে যে তুই কোনো ব্যবসা বাণিজ্য করবি কি না, করলে আমি তোরে টাকা টুকা দিব। তাই আমি বললাম যে কাকা টাকা টুকা দিবেন ঠিক আছে, কিন্তু আমি আপনার টাকা শোধ করবো কেমনে? বলে, সমস্যা নাই, তুই যখন পারিস তখন শোধ করবি, আমি তো তোরে নিজের ছেলের মতোই দেখি, তুই এটা করবি কেন? তা আমি যে ঠিক আছে কাকা, যদি আপনি বলেন তাহলে কি আর করা, করবো। তাই তখন ব্যবসা বাণিজ্য লাইন টাইন খুঁজতেছি, এরকম করতে করতে তখন এলাকাতে একটা দোকান দিব পরিকল্পনা করছিলাম। প্রায় 40-50 হাজার টাকা হলে দোকানটা দেওয়া যাবে, এবং এলাকার মধ্যেই দিব, মানে মুদির দোকান টাইপের একটা দোকান দেবো, যেহেতু মুদির দোকানে আমার আগেরও কিছু অভিজ্ঞ আছে। তো ওনার কাছে গেলাম, ওনার কাছে যাওয়ার পরে উনি আমারে বলে, আচ্ছা সমস্যা নাই, আমি তোরে টাকা দিব। তা আজ দিমো কাল দিমো, আজ দিমো কাল দিমো করে করে উনি দিতেছে বা দিচ্ছে, এরকম করে ঘুরাইতেছে। আর ওনার কাছে তো আমি পাবো না, উনি তো আমাকে সাহায্য করতেছে, আমি তো জোর দিয়েও বলতে পারি না যে না আপনার আমার টাকা এখনই দেওয়া লাগবে। এবার হলো কি, এইখানে তখন আস্তে আস্তে করে ঘরও বানাইতেছি, ঘরটরও বানাইতেছি। এভাবে একদিন রাত্রে ওনার বাড়িতে গেছি, আমি গেছি, সাথে আমার বোন জামাই, মানে আমার ছোটো বোন জামাইটা সহ গেছে। যাই আমি ওনারে ডাইকে বললাম, উনি শুয়েছেন। আমি যে কাকা আপনি তো বললেন টাকা দিবেন, আমি তো আপনার উপরে বর্ষা টর্ষা করে ঘর দুয়ারটাও দিছি, ঘরটাও বানাই ফেলছি, ঘরটাও এখন মোটামুটি প্রায় কাজ কমপ্লিট। এখন যদি আপনি টাকাটা দিতেন তাহলে আমি মালটা উঠাইতাম দোকানে, আপনি টাকা দিলে আমি দোকানে মালটা উঠাইতাম, এখন আপনি আমার টাকাটা দেন না। ঘরের কাজ কিন্তু তখন কমপ্লিট, প্রায় আপনার 90% কমপ্লিট হয়ে গেছে। পরে আকবর কাকা, কি বলো, ওসমান কাকা আমারে বলতেছে যে আকবর একটা কথা তোরে বলি, আসলে কিভাবে বলবো বুঝতেছি না, তুই এখানে বয়, আমার কাছে একটা ভালো খবর আসছে, এখন তুই কি দোকান দিবি না অন্য কিছু করবি? আমি বললাম যে কাকা দোকান দেওয়ার জন্যই তো দোকানটা বানাইছিলাম। পরে বলো, দোকান যদি দেস, তুই না দিলে তোর বোনজামাই দিবে, সমস্যা নেই, তোর বোনজামাই তো বেকার, রাস্তায় ঘুরে টুকেটাকে কাজ করা, ওই নাইলে দোকান দিবে। আমি তোর জন্য ভালো একটা প্রস্তাব পাইছি, তুই যদি এটা মাইনা নেস। আমি বললাম যে প্রস্তাবটা কিসের প্রস্তাব? বলে, উমানে একটা জায়গার মধ্যে একটা মসজিদে একজন হুজুর লাগবে। তাই আমি বললাম যে উমান আমি কিন্তু এমনি উমানের নাম শুনছি, বাট ওরকম ভালোভাবে জানি না, ওইটা জানি বিদেশ। পরে আমি বললাম, উমান তো বিদেশ? বলে বিদেশ। ওমানে আমার কাছে একজন একটা খবর পাঠাইছে, একটা মুয়াজ্জিন লাগবে একটা মসজিদের, এখন তুই কি ওইখানে চাকরি করবি? এবং ওইখানে চাকরি করলে বাংলাদেশি টাকায় 50,000 টাকা বেতন পাইবি। আমি তো আসমান থেকে পড়ছি, আরে বাবারে, আমি তো 10 বছরও 50,000 টাকা চোখে দেখি না, আর 50,000 টাকা আমার কাছে স্বপ্ন। এত টাকা আপনি কী বলেন, 1 মাসে? বলো 1 মাসে। এবং ওইখানে আরবিরা আসবে, তাদেরকে নামাজ কালাম পড়াইবি, মসজিদ পরিষ্কার করবি এবং ভালোভাবে চলবি, এই ঘটনা। আমি তখন বললাম, কাকা আপনি আমার আকাশ কুসুম স্বপ্নে দেখায় লাভ আছে? আমি একজন মুয়াজ্জিনের ছেলে, একজন রিক্সা চালক, আপনি আমার এটা কী স্বপ্ন দেখাইতেছেন, মাসে 50,000 টাকা বেতন পাবো? এগুলো কি কোনো কথা? এগুলো কি কথা? উনি বলে, তুই 50,000 টাকা বেতন পাবি যদি আমার কথা শোনস, তোর যাইতে কোনো টাকা পয়সা লাগবে না, ওইটা মানে বিষয়টা যে লোকে দিবে সে এমনিই দিবে, যেহেতু তুই হুজুর মানুষ, তুই দোয়া করবি, নামাজ পড়বি লোকটার জন্য, সে তোকে বিষয়টা ফ্রি দিবে, তোর কাছ থেকে কোনো টাকা টুকা নিবে না। তুই এই টাকাটা বিষয়টা নিয়ে তুই উমান চলে যা। আর যে দোকানটা তুই বানাইছস, ওই দোকানটা করার জন্য আমি 50,000 টাকাই দিব, তোর বোনজামাইরে দিব, তোর বোনজামাই দোকানটা চালাক। এই কথা শুই না তো ভাই, মানে কি বলবো, আমি মেঘ না চাইতে তখন মানে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই থেকে বার হইয়া পরে ঘরে আসছে, এসে মায়েরে বললাম যে মা এই ঘটনা। আমার আম্মা তখন কান্নাকাটি শুরু করছে, দুঃখে না সুখে,
যে তোর বাবার অনেক স্বপ্ন ছিল তুই মসজিদে চাকরি করবি, তুই একজন মসজিদের ইমাম হবি, তোর বাবা অনেক স্বপ্ন দেখছে। আল্লাহ যদিও তোর বাবা চলে গেছে দুনিয়া থেকে, তবে তোর বাবার ওই স্বপ্নটা আল্লাহ পূরণ করছে, তোর বাবার দোয়া আল্লাহ পূরণ করছে। এখন তুই একটা আরব দেশের মসজিদে মুয়াজ্জিন হবি, এটা তো অনেক বড় একটা বিষয়, এটা তো অনেক বড় একটা কথা। যাই হোক, রাতের বেলায় তখন ময়নার কাছে গেলাম যে ময়না এমন এমন ঘটনা। ময়না খুবই শান্ত স্বভাবী একটা মেয়ে ভাই, ওই নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের পথে চলো, খুব শান্ত, অনেক ভালো। পরে আমারে বলতেছে যে এটা তো আপনার জন্য অনেক ভালো, অনেক ভালো একটা খবর, তাহলে তো আপনি এটা করতে পারেন। আমারে বলে যে আপনি এটা করতে পারেন। আমি বললাম যে ঠিক আছে, তাইলে তুমি কি বলো। ময়না তখন রাজি হয়েছে। রাজি হওয়ার পর আমি তখন এই আপনার ওসমান কাকারে বললাম যে ঠিক আছে, সবাই যেহেতু রাজি, তাইলে আর দেরি করার লাভকে, আপনি তাইলে অন্য ব্যবস্থা করেন। পরে ওসমান কাকা আমার পাসপোর্টের জন্য টাকা দিল। আমি তখন পাসপোর্ট করলাম, পাসপোর্ট মেডিকেল সম্পূর্ণ সব কিছু শেষ করছি। এবার করার পরে ভিসার পালা। এবার ভিসার জন্য অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ একটা সময় ভিসা আসছে। এখানে আপনাকে আরেকটা কথা বলি, উনি কিন্তু আমারে বলছিল যে ভিসাটা আমারে ফ্রিতে দিবে, এটা কিন্তু বলছিল, কিন্তু পাসপোর্ট করে কাগজপত্র দেওয়ার পরে উনি বলতেছে যে 2 লক্ষ টাকা লাগবে। এই 2 লক্ষ টাকা লাগবে, উনি কিন্তু আগে 2 লক্ষ টাকার কথা বলে নাই। তো এখন উনি কিন্তু 2 লাখ টাকা ম্যানেজ করে দিচ্ছে। আমাদের যে ঘর ভিটা আছে, ঘর ভিটাটা বন্ধক দিয়া এবং কিছু মানে ঋণ ফিন করাই একরকম উনি 2 লাখ টাকা ম্যানেজ করছে, আমি কিন্তু করি নাই। এই 2 লাখ টাকা উনি ম্যানেজ করছে, আমাদের বাড়ির দলিল কাগজপত্র মায়ের দিয়া মানুষের কাছ থেকে লোন টোন নিয়া এই 2 লাখ টাকা ম্যানেজ করে পরে উনি আমার ওমানে পাঠাবে। তো এবার আমি ওমানে গিয়েছি। ওমানে যাওয়ার পরে তো আমি আমার মতো করে গেছি। যাইয়া প্রথমে আমারে ওই ওমান মাস্কাট একটা শহর আছে, ওই শহরে কাজ দিছে। শহরে একটা জায়গার মধ্যে আমি কাজ করতাম। এই শহরে আমি প্রায় 8 মাসের মতো কাজ করছি। 8 মাসের মতো কাজ করে বাড়িতে বেতন টেতন পাঠাইতাম, চলতাম ভালোভাবেই তখন ছিল। আমি 8 মাসে প্রায় অনেক টাকা, বাড়ির যে ঋণ আছে অর্ধেকেরও বেশি ঋণ কিন্তু আমি পরিশোধ করে ফেলি মোটামুটি। আমি কিন্তু টাকা পাঠাইতাম ওই ওসমান কাকার অ্যাকাউন্টেই। আমাদের তো আমার বোনে, আমার মায়ের বা আমার ওয়াইফের কোনো অ্যাকাউন্টে, ওসমান কাকার অ্যাকাউন্টে পাঠাইতাম। উনিই বলতেছে আমি ঋণ দিব, তুই চিন্তা করিস না। উনি ঋণ পরিশোধ করতাম। এই করতে করতে প্রায় 8 মাস কি 1 বছর মতো আমি এই জায়গায় কাজ করি। 1 বছর পরে হঠাৎ করে মানে কোনো কথা নাই বার্তা নাই, যে দোকানে কাজ করতাম ওই দোকান থেকে বাঙালি ছাঁটাই করতেছে। মানে এত বাঙালি রাখবে না, কিছু বাঙালি দেশে পাঠাই দিবে, ওরকম মানে ছাঁটাই চলতেছে, দেশে পাঠাই দিবে। আমি তখন ওসমান কাকারে, তখন কিন্তু আপনার মানে বাটন সিস্টেম ফোনগুলো চলে, বাটনের ফোন। ওসমান কাকারে বললাম যে কাকা এমন এমন ঘটনা, এখন তো এখান থেকে লোক ছাঁটাই করতেছে, আমি এখন কি করব। উনি বলে একটা কাজ কর, আমি তোর একটা নাম্বার দিতেছি, এই নাম্বারে যোগাযোগ করিয়া তুই একটা জায়গায় চলে যা। তো আমি তখন বললাম যে আমার একটা নাম্বার দিছে, আমি তখন ওই নাম্বারে যোগাযোগ করছি ওমান শহর থেকে অনেক দূরে, মানে অনেক দূরে একটা ওয়াদি এলাকার ভিতরে। তখন একটা লোকের নাম্বার দিছে, লোকের ফোন দিছে, পরে বলে আপনি এমনি এমনি চলে আসেন। তো ভাই মেলা দূর, অনেক দূরের জায়গা, তারপরেও কি করব, দেশে পাঠাই দিবে, ঋণ ফিন করে আসছে বাড়িতে। আমি তখন কী করলাম যে ঠিক আছে আমি তাহলে ওই জায়গায় যাব। তো এই কথা মতোই আমি তখন ওই লোকের ঠিকানা মোতাবেক তার এখানে গেলাম। তার এখানে যাওয়ার পরে ভাই যেই অবস্থা, যে ওইখানে নেটওয়ার্ক নাই, মানে যে জায়গায় তারা থাকে এটা একটা উটের মানে উট পালে, ওইখানে উট পালন করা হয়, আবার গরু আছে, মহিষ আছে, এরপরে দুম্বা আছে, ওগুলো এক কথায় বলতে গেলে একটা মাজরা, আরবি ভাষায় মাজরা বলে আর কি, মানে একটা বাগান। ওই বাগানে তারা থাকে, কাজ টাজ করে। বাঙালি 4 জনের মতন আছে, 4 জন বাঙালি, আমি সহ গেছি 5 জন। পরে তারা বলতেছে যে আসলে এখানে তো তোমার অবৈধভাবে রাখবে না, তুমি যদি অবৈধভাবে থাকো তাইলে তুমি ইচ্ছা করলে থাকতে পারো, তবে অবৈধভাবে থাকে এখানে অনেক রিস্ক। আমি বললাম ভাই রিক্স হোক আর যাই হোক, আমি তো দেশে তো আমার ওইখান থেকে পাঠাই দিবে, এখন আমি রিক্স হয়ে আর যাই, আমি এখানে কাজ করব। কিন্তু এখানে তখন আমি কাজ করতাম, তাদের সঙ্গে কাজ করতেছি। তারা প্রায় 2-3 মাসের মতো কাজ করলে 1 মাস বেতন দেয় না, খুব অভাব। আর বাড়িতেও কথা বলতে পারি না, এখান থেকে অনেক দূরে, পাহাড়ের চিপা চাপায় দিয়া অনেক দূরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার মতো হাইটে একটা জায়গায় গেলে তখন ওইখানে একটু নেটওয়ার্ক পাওয়া যায়। তখন বাড়িতে ফোন করে আমার মায়ের সঙ্গে, আমার বউর সঙ্গে কথাবার্তা বলি এবং ওসমান কাকারে বলে আমি এতটা কষ্টে আছি, একটা কিছু করেন। উনি বলো আমি করতেছি, তুই চিন্তা করিস না, তুই জেনে আসি সেইখানে কষ্ট করে কাজ কাম কর, আমি তোর জন্য একটা ভালো ব্যবস্থা করতেছি। তা উনি এগুলা বলে, আর আমি তখন এখানে পড়ে আছি। এইভাবে দিন রাত কাটতে প্রায় অনেকগুলো মাস ওখানে কেটে গেছে, কিন্তু বেতন দেয় না রে ভাই। হয়তো খাওয়ার টাকাটা কোনো রকমে দেয়, কিন্তু বেতনটা দেয় না। এই করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে বাড়িতে তখন আর একটা যোগাযোগ করতে পারি না। বাড়িতে যাই, ফোন দেই, আবার এদিক তো ঋণ, আমি তো অনেক টাকা ঋণ করে আসছি, অর্ধেক ঋণ পরিশোধ করছি, বাকি অর্ধেক তো পরিশোধ করতে পারি না। বাকি টাকার জন্য বাড়িতে মানুষ আসে, ঘরদুয়ার ভাঙাভাঙি করে, ওসমান কাকা আজকে দিমো কালকে দিমো বলে মানুষটা ঘুরাইতেছে আমার পরিবারের গার্ডিয়ানের মতো। এমন করতে একদিন রাতের বেলায় আমি খুব স্বাভাবিকভাবে শুয়ে পড়ছিলাম, সবার সঙ্গে কথাবার্তা বইলা দুষ্টামি করে আমি শুয়েছি।
শোয়ার পরে এমন তো অবস্থার ভিতরে হঠাৎ করে ভাই মধ্যরাতে এরা সবাই এসে আমার হাত পা চাইপা ধরে। যখন হাত পা চাইপা ধরে, কিরে আমার অপরাধ কী? আমি তো তাদের সঙ্গে ভালো, কোনো খারাপ সম্পর্কও নাই, খারাপ কিছুও নাই, বেশ ভালো। এই আমার হাত পা চাইপা ধরিয়ে তারা তখন করে কি আমার শরীরে একটা ইঞ্জেকশন পোষ করে দেয়। ওইখানে আরেকটা লোক আছে, মানে ওই লোকটার আমি চিনি না, এটা কি আরবি নাকি জানি না, ওইরকম একটা বিনদেশি একটা লোকে হবে, সে একটা ইঞ্জেকশন আমার শরীরে দিয়ে দেয়। মানে আমার যে ইঞ্জেকশনটা দিতেছে আমি এটা বুঝতেছি যে আমার শরীরে ইঞ্জেকশন ঢুকাইতে আছে। এই ইঞ্জেকশন ঢুকানো অবস্থায় ভাই মানে আমার এরপরে আর কোনো স্মৃতি আর কোনো কিছু মনে নেই। ইঞ্জেকশনটা ঢুকাই দেওয়ার পরে আমি ওই জায়গার ভিতরে একরকম মানে পুরো স্তব্ধ হয়ে যাই। এরপর আর কোনো কিছু আমার মনে নাই, মানে আমার ইঞ্জেকশন পোষ করছে বা আমার হাতে পায়ে ধরে ওরা বসে আছে, শুধু এটুকুই মনে আছে। এরপর আমার জীবনে কি হয়েছে না হয়েছে তার কোনো কিছু আমি আর বলতে পারবো না। এবং সেখান থেকে কত বছর আমার জীবন থেকে কেটে যায় তারও কোনো হিসাব নাই। একটা পর্যায়ে আমি তখন মোটামুটি যখন ঠিক হই, মানে আমি যখন ভালো হই, তখন আমি দেখতে পারি যে আমি ঢাকা শহরে বাট আমি নিজে নিজেই ঠিক হয়, আমার কেউ চিকিৎসাও করাই নাই বা আমার কোনো ডাক্তার কবিরাজও দেখে নাই, কিছুই দেখায় নাই। মানে নিজের ভিতরে তখন হঠাৎ করে মানে আমি দেখতেছি যে আমি রাস্তাঘাটে ঘুরতেছি, মানে একেবারে সম্পূর্ণ পাগলের মতো, ছিঁড়া কাপড়, ছিঁড়া এরকম অবস্থা। তো আমি তো ছিলাম ওমানে এবং আমি সেখানে একটা জায়গায় কাজ করতাম, সে জায়গা থেকে এখানে কিভাবে আসলাম তার কোনো কিছুই তখন আমি বুঝতে পারি না। মানে আমার আর কিছুই মানে ইয়েটা নাই। ঠিকমতো স্মৃতিশক্তি ফিরে আসার পরে সব কিছু বোঝার পরেই আমি তখন সেখানে মানুষদেরকে বলাবলি করতে শুরু করি, এটা কোন জায়গা? মানুষ বলে এটা ঢাকা। তখন আমি তখন ঢাকার মধ্যে, আমি এই ওমান থেকে কিভাবে আসলাম বা কিভাবে আমি ঢাকা পর্যন্ত আসলাম বা এত বছর আমার জীবনে কি ছিল বা কি হয়েছে এর কিচ্ছু আমি বলতে পারবো না। সেখান থেকেই তখন আমি মানুষের কাছ থেকে চেয়ে টাকা পয়সা নিয়ে কোনো রকমে আমি তখন আমার সিলেটে যে গ্রামের বাড়ি আছে, আমি আমার গ্রামের বাড়িতে গেছি। এবং এরই মাঝে আমি জানতে পারি আমার জীবন থেকে প্রায় 8 বৎসরের মতো কেটে গেছে। আমি প্রায় 8 বৎসরের মতো আমার জীবন থেকে কেটে গেছে। আমি প্রায় আরও 8 বছর আগে আমার মনে আছে আমি ওমানে ছিলাম। এখন প্রায় 8 বছর কেটে গেছে। আমি তখন বাংলাদেশে আমি আছি। তো সেখান থেকে আমি তখন সিলেটে আমার গ্রামের বাড়িতে গেলাম। এবং আমার গ্রামের বাড়িতে গিয়ে আমি দেখতে পাই, মানে গ্রামের বাড়িতে যাওয়ার পরে যে আমার দেখে সে আমার দিকে তাকায় থাকে, মনে হয় যেন ভূত দেখতেছে। গ্রামের যত মানুষ আছে যারা আছে এরা যারাই দেখতেছে সবাই মনে করে মানে ভূতের মতো দেখতেছে যে আমি ভূত, মানে এরকমই সবাই মনে করতেছে যে আমি ভূত, আমি মানে এরকম করতে করতে আমার মানে বাড়িতে যাওয়ার পরে আমার পাশের ঘরের একটা চাচি আছে, পাশের ঘরের চাচিটা আমার এসে বলতেছে, আকবর তুই কোথা থেকে আসছিস, তুই আসছিস কোথা থেকে? আমার ফলে আমি বলি, চাচি আমি তো জানি না আমি কোথা থেকে আসছি, আমি এমনি আমি ওমানে ছিলাম, ওমান থেকে কিভাবে বাংলাদেশে আসছি এর কোনো কিছু আমি জানি না, আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আমার এইভাবে আমার বাড়ি ঘরের কথা মনে হয়েছে আমি ঢাকা থেকে আসছি। আমার বউ কই? পরে আমি চাচির মুখে জানতে পারি আমার বউ আমার যেই চাচা ওসমান আলী যে আমারে ওমানে পাঠাইছে, ওই ওসমান আলী সংসার করতেছে। শুধু ওসমান আলী সংসারই করে না, ওসমান আলীর সংসারে তার 2টা ছেলে একটা মেয়ে আছে, 2টা ছেলে একটা মেয়ে আছে তার ওসমান আলীর সংসারে। আমি তখন অবাক হয়ে গেলাম যে ওসমান আলীর সংসারে আমার বউ কিভাবে গেল, আমার বউ ওসমান আলীর সংসারে গেল কিভাবে? ওই তো ওসমান আলীর সংসারে যাওয়ার কথা না। ওই চাচির মাধ্যমে তখন খবর পাইলাম, মানে চাচির মাধ্যমে জানতে পারলাম একটা সময় নাকি ওসমান আলীর কাছে তখন মোবাইল আসছিল, তার কাছে আমি ফোন দিতাম, তার মাধ্যমেই তখন আমি আমার বউয়ের সঙ্গে আমার মায়ের সঙ্গে আমি কথাবার্তা বলতাম। ওসমান আলী নাকি হঠাৎ করে গ্রামের সবাইকে বলাবলি করতে শুরু করলো বিদেশের মাটিতে আকবর হোসেন মারা গেছে, আকবর হোসেন ওমানে মারা গেছে এবং এই নিউজ ওমান থেকে আসছে। তো আসার পরে তিনি তখন সবাই বললো যে আকবর তো ওমানে মারা গেছে, এখন তার লাশ আনতে তো অনেক টাকা লাগবে। সে নাকি বলছে আমি কারেন্টের শর্ট খেয়ে মারা গেছি, মানে ওমানে কীভাবে বলে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছি, এবং এখন যদি লাশ বাংলাদেশে আনতে হয় তাহলে বহু টাকা লাগে, সরকারিভাবে আনতে গেলেও অনেক টাকা লাগে। তো ওই টাকা কেউ দিতে পারতেছিল না, এমনিতেই তো আমি ঋণ করে গেছি, একভাবে আমি ঋণগ্রস্ত, তার উপরে সেই টাকা আমি দিতে পারি না। এবং টাকা না দিতে পারার কারণে একবার নাকি আমার বউ আর আমার মা নাকি বলছে যে ঠিক আছে যেহেতু আমরা টাকা দিতে পারি না তাহলে বিদেশে তার লাশটাকে দাফন করে দেন, দেশে আর লাশ আসার দরকার নাই। পরে দেশে নাকি আর লাশ আনে নাই, না আসার পরে প্রায় 8 বছর পরে আমি আজকে হঠাৎ করে কিভাবে বাড়িতে আসলাম, এটা শুনেই তো সবাই অবাক। মানে সবাই ভাবতেছে কী রে ওই কেমনে বাড়িতে আসলো। অনেক মানুষ দূর দূরান্ত আশেপাশের গ্রামের মানুষরা আমাকে দেখতে আসে, সবাই আমাকে দেখতে আসে। আমি যখন বাড়িতে আসি, মানে আমি যখন আমার এলাকায় ফিরে আসি তখন মানে 2017 সাল চলতেছিল।
মানে 2017 সালে আমি তখন বাড়িতে আসি। তাই 17 সালে যখন আসছি, মানে 17 সাল কি মানে 17 সালে তখন লাস্টের দিকে, 18 সালের কাছাকাছি ওই সময়ের ভিতরে। পরে আমি চাচির ঘরে, চাচি আমাদের তার ঘরে আশ্রয় দিয়েছে। আমি হচ্ছে জানতে পারি আমার মা মারা গেছে। আমার মা মারা গেছে, আর আমার যে ছোটো বোন আছে, আমার ছোটো বোনই পুরো ঘরবাড়ি দখল করছে। আমার ছোটো বোন জামাইও সে ওই বাড়িঘর দখল করতেছে, এবং আমি যে দোকানটা আজ থেকে বহু বছর আগে দিয়ে গেছিলাম, ওই দোকানেই আমার বোন জামাই কাজ করতেছে, ওই দোকানটা আমার বোন জামাই চালাইতেছে। আমি তখন কিছুই বুঝতে পারলাম না যে আসলে আমাদের সঙ্গে হলোটা কি, মানে কীভাবে কী হলো। এক একজন আমাকে এক এক রকম বলতেছে। এরকম করতে করতে আমি একদিন শাশুড়ি বললাম, শাশুড়ি আমি একটু ময়নার সাথে কথা বলতে চাই, কোনোভাবে কি ময়নারে আপনার ঘরে আনা যাবে? উনি বলো, ময়না তো বলছে তোমার সাথে দেখা করতে আসবে, কিন্তু ওই তো আসতে পারে না, ওই ওসমান আলী তোর ঘরের মধ্যে আটকায় রাখে। দেখি ওসমান আলীর চোখে ফাঁকি দিয়া কোনোভাবে আসতে পারে কিনা। ও আসতে পারলে আসবে, বলছে তোমার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে নাকি সে নাকি তোমার সঙ্গে অনেক কথা বলতে চায়। এভাবে বেশ কয়েকদিন পরে একদিন দুপুরবেলা এই ওসমান আলীর চোখ ফাঁকি দিয়ে ময়না তখন আমার ঘরে আসছে। ময়না আমার ঘরে এসা আমার জড়ায় ধরে ময়না চিৎকার করে কান্না করতে শুরু করছে, আর বলতেছে, তুমি কোথায় ছিলা? তুমি এত বছর পরে কিভাবে আসলা? তুমি না মারা গেছো? আমি বললাম, ময়না আমি মারা যাইনি, আমার সঙ্গে এই ঘটনা ঘটছে। একদিন রাতের বেলায় আমার সঙ্গে কাজ করা মানুষগুলো হঠাৎ আমারে চাইপা ধরে ধরে তারা একজন অপরিচিত লোকের মাধ্যমে আমার হাতে ইঞ্জেকশন দিয়ে দেয়। শুধু এটুকু আমার মনে আছে। এরপরে আমি ওমান থেকে কিভাবে দেশে আসলাম, কীভাবে কি হইল, আমি আর কোনো কিছু আর বলতে পারি না। ময়না আমারে বলে, খবর আসলো ওমান থেকে তুমি মারা গেছো, আমরা সবাই কান্নাকাটি করতেছি তোমার লাশ দেশে আনার জন্য। আমরা অনেকের হাতে পায়ে ধরছি টাকার জন্য, কিন্তু কেউ আমাদেরকে টাকা দেয়নি। একটা সময় ওমানে নাকি তোমার লাশ নষ্ট হয়ে যায়, তুমি কষ্টে আসছো, যার জন্য আমরা বলে দিছি যে ঠিক আছে তাহলে ওমানে ওরে দাফন করে দেন। এরপরে ওমানে ওরে মানে ওমানে নাকি তোমাকে দাফন করে দিছে। অনেকে হয়তো বলবেন যে ভাই ভিডিও কল দিয়ে কি দেখতে পারতো না? আমার যে সময় আমি মারা গেছি তারা খবর পাঠিয়েছে, তখন ভিডিও কল ওভাবে ছিল না, তখন বাটনওয়ালা ফোনগুলোই মার্কেটে ছিল। এরপরে আপনার আমি সেখানে মারা গেছি এমন খবর নাকি আমার বউ শোনার পরে তখন নাকি বলে যে ঠিক আছে ওরা ওখানে দাফন করে দেন। আমার নাকি ওমানে দাফন করে দিছে। এরপরে ঋণের টাকার জন্য মানুষ এসে আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার মায়েরই তুলে নেয়, আমার ছোটো বোনের সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম ঘটনা নাকি ঘটতেছিল। ওই যে আমি যেই বাকি যে ঋণের টাকাগুলো মানুষ পাইতো, এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার এরকম করতে করতে আমার যে ছোটো বোন জামাই আছে সে নাকি আমার বউর দিকে খারাপ নজর দেয়। আমার ছোটো বোন জামাই নাকি আমার বউর দিকে খারাপ নজর দেয়, এবং সে নাকি আমার বউর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টাও করে। ঠিক এমতো অবস্থায় ওই ওসমান আলী নাকি আমার বউরে তখন প্রস্তাব দেয় যে একটা কাজ করো, তোমার স্বামী তো মারাই গেছে আর তোমার মাও মারা গেছে, তোমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আর তুমি যে ঘরে থাকতেছো এই ঘরে যে তুমি আসো যে কোনো সময় আকবরের বোন জামাই তোমার ইজ্জত নিয়ে যাবে, তোমার ইজ্জত নষ্ট করবে। তুমি একটা কাজ করো, তুমি আমার বিয়ে করে ফেলো। আমার তো ছেলে মেয়েরা আছে, তারা তো মানে তোমার শহরে বন্দরে থাকে, বাড়িতে আমি একাই থাকি, আমার সব কিছুর মালিকও তুমি হবা, আমি তোমার সুখে শান্তিতে রাখবো, তুমি আমারে বিয়ে করো, আমি তোমার নিয়ে সংসার করব। ময়না বলে, তখন আমি নিরুপায় হয়ে গেছিলাম, মানে এই লোকে বিয়ে করলেও আমার ইজ্জত নিতে পারবে, বিয়ে না করলেও আমার ইজ্জত নিতে পারবে, আর এদিক দিয়ে তো তোমার বোন জামাই কুকুরের মতো আমাকে তাড়া করে বেড়াইতে আছে। সে অবস্থার মধ্যে আমি তখন সম্পূর্ণ নিরুপায় হয়ে এই ওসমান আলীর প্রস্তাব মেনে নিলাম, এবং মেনে নেওয়ার পরে আমি ওসমান আলীর কাছে বিয়ে বসছি। আজ আমার 3টা সন্তান হয়েছে। আমি বললাম, যেহেতু তুমি ওসমান আলীকে বিয়ে করে ফেলছো, তাহলে তার আমার এগুলো বলে লাভ নাই, তা তুমি করো ওসমান আলী, সংসার করো। ওই তখন আমারে বলতেছে, না আকবর, আমি তোমারে ভালোবাসছিলাম, আমার মা তোমার হাতে আমারে তুলে দিছে, আমি তোমার সঙ্গে থাকতে চাই, যদি তুমি আমাকে তোমার সঙ্গে রাখো তবেই আমি সবচেয়ে বেশি খুশি হব বা সুখে থাকবো, তুমি কি আমারে রাখবা তোমার সঙ্গে? আমি বললাম, আমি জানি না তোমারে আমার সঙ্গে রাখতে পারবো কি না, আমি এটা জানি না, তবে আমার ভাগ্য অনেক খারাপ, আমার ভাগ্য যদি ভালো হইতো তাহলে আমার সঙ্গে এগুলো কেন ঘটলো। এরকমভাবে ও বলে, তুমি যদি তারপরেও বলো আমি তোমার কাছে চলে আসবো, আমি তোমার সঙ্গে সংসার করবো, আমি তোমারে ভালোবাসি, আমি ওই আকবর আলীকে ছেড়ে তোমার কাছে চলে আসবো। এই কথা বলি ময়না তখন এই ঘর থেকে বেরিয়ে যায়। আমি তখন কান্নাকাটি করতাম, কি করব, আর আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কি হলো। এই লোকগুলো কারা যারা রাতেবেলা আমার উপর এরকম হিংস্র বাঘের মতো খেপে ধরলো, আর আমি তো তখন ওমানে ছিলাম। এরপরে আমি কিভাবে বাংলাদেশে আসলাম, কিভাবে 8 বছর কেটে গেল, আমি কোথায় ছিলাম, এর কোনো হিসাব আমি তখন মিলাইতে পারতেছিলাম না, আমি কোনো হিসাব পাচ্ছিলাম না। বারবার মনের একটা জিনিসের প্রশ্ন করে, আমার সঙ্গে এটা কী হলো, আমার সঙ্গে এটা কেন হলো, ওরা কারা, কেনই বা আমার সঙ্গে এরকম করলো।
এগুলো করতে করতে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতাম, খাওয়া দাওয়া করতাম না। এ ঘরের চাচি, ওই ঘরের ভাবি, এরা আইনা মাঝে মাঝে 1 মুঠ 2 মুঠ ভাত দিত, খাইতাম, পাগলের মতো রাস্তায় ঘুরতাম। তখন আমার ব্রেন আবারও প্রায় আগের মতো হয়ে যাচ্ছিল, মানে আগে যেরকম পাগল ছিলাম ওরকম আবারও পাগলের দিকে হয়ে যাচ্ছিলাম। এই করতে করতে একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে ময়না আমার ঘরে আসছে। আমি যে ঘরে থাকতাম ওই ঘরে আয়সা বলতেছে, চল আমি তোমার সঙ্গে চলে যাব। আমি বললাম, ময়না তুমি আমার সঙ্গে চলে যাবা? তা আমার সঙ্গে তুমি কই চলে যাবা? ও বলে, আমি থাকবো না এখানে, আমি জানি তুমি পাগল হয়ে যাবা, তুমি মইরা যাবা আর আমি সংসার করব, তা কি করে হয়? আমি তোমারে ভালোবাসছি, আমি তোমারে বিয়ে করছি, আমি তোমার সঙ্গে পালাইয়া যাব, তুমি চলো আমরা আবার সিলেট শহরে চলে যাব। সিলেট শহরে গিয়া তুমি রিক্সা চালাইবা, আমি ঘরে ভাত রান্না করব, আমরা দুজনে একসাথে খাবো। আমি বললাম, তোমার সন্তানগুলোর কি হবে? ও বলে, আমি তো আমার সন্তানগুলোকে এখন নিয়ে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে চলে যাব, এরপর যদি সুযোগ সময় পাই তাহলে আমি আমার সন্তানগুলো নিয়ে যাব। আমি বললাম, না ময়না, তুমি সন্তান ছাড়া থাকতে পারবা না। তখন তার ছোট ছেলেটা মানে তখনও কোলে। আমি বললাম, একটা কাজ করো, যদি পালায়া যেতেই হয় তবে তোমার ছেলেটাকে তুমি নিয়ে আসো। তাই ছোট যে কোলের ছেলেটা আছে, তা কোলের ছেলেটারে নিয়ে ওই তখন রাতের বেলায় চলে আসছে আমার সঙ্গে। আমি তখন এই পুনরায় আবারও ময়নাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই বাচ্চাটাই নিয়ে তখন সিলেটে ছিলাম। ময়নার কাছে কিছু টাকা আসছিল, ওই টাকাগুলো আমারে দিছে, তা দিয়ে আমরা ছোটোখাটো একটা ঘর ভাড়া করি। ঘর ভাড়া করে আমি এই খোঁজাখুঁজি করতে করতে তখন আরেকটাই সেই আগের মতোই একটা রিক্সার গ্যারেজে তখন চাকরি নিই। মাসখানেক আমার সঙ্গে ময়না ওই রিক্সার গ্যারেজের এলাকাতেই থাকে এবং সেখানে আমি তখন রিক্সার গ্যারেজে কাজ করে ঘরে থাকি। এরকম করতে করতে ময়না তার বাচ্চাগুলোর জন্য খুব কান্না করতো, কারণ আরেকটা ছেলে আরেকটা মেয়ে তো এখানে আছে। এরকম করে ময়না তখন তার মোবাইল ফোনটা চালু করে আশেপাশের যেই মহিলাগুলো আছে সেই মহিলাগুলোর সঙ্গে ময়না তখন কথা বলার পরে মহিলাগুলো বলে, তুই যে ছেলেটার মেয়েটারে রাইখে গেছিস, তাদের জীবনে তো দোজক নেমে আসছে, তাদেরকে যেভাবে মারে তার বাপে প্রতিদিন এই ছেলেটার আর মেয়েটারে মারে, খুবভাবে অত্যাচার করে। এরকম করার পরে ময়না একদিন কান্না করতে করতে স্বামীরে ওই ওসমান আলীরে মোবাইলে কল দিছে এবং কল দেওয়ার পরে ওসমান আলী তখন নাকি ময়নারে ভিডিও কল দেয়। আমিও ছিলাম ওইখানে। ভিডিও কল দিয়া বলে, দেখ তোর সন্তানরে কী করি। ওসমান আলী তখন এই বাচ্চাগুলারে কুকুরের মতো মারে, বেল্ট দিয়া পিটায়, গলার মধ্যে পাড়া দিয়া ধরে। ময়না তখন পাগল হয়ে চিৎকার করে বলে, আমার বাচ্চাগুলোরে মাইরেন না, আপনার কাছে অনুরোধ করে আমার বাচ্চাগুলোরে মাইরেন না। কুকুরের মতো বাচ্চাগুলোরে মারে আর বলে, তুই আসবি, যদি তুই না আসিস তাহলে এগুলোরে মাইরা ফেলবো। এরকম করে এই হারামি ওসমান আলী তখন এই ময়নারে কল দিতে থাকে। মাঝে মাঝে কল দিয়া বলে, দেখ তোর বাচ্চাগুলো ঘুমাইতেছে, এখন দেখ আমি কি করি। এই ঘুমের মধ্যে বাচ্চাগুলোরই সে মারে। এগুলো দেখা ময়না তখন খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ঘুম ছেড়ে দেয়, পাগলের মতো হয়ে গেছে, খালি কান্নাকাটি করে। আমি তখন ময়নারে বললাম, ময়না, তুমি এভাবে কান্নাকাটি করলে তো তুমি মরে যাইবা, তুমি এভাবে কান্নাকাটি করো না, তুমি তোমার 2 সন্তানের কাছে চলে যাও। ওই আমারে বলে, আমি আমার সন্তানদেরকে আমার কাছে কোনোভাবে আনা চাই না। বললাম, ময়না, তুমি যে কোলেরটারে নিয়ে আসছো, এটারে যদি না আনতা তাহলে আজ এটারও এরকম করুণ পরিণতি হইতো। ওই আমারে বলে, আমি কি করব, আমার বাচ্চাগুলো যেহেতু আমি মরে যাইতে আসি। আমি একটা সময় দেখলাম ময়না যাইতে চায় না, কিন্তু বাচ্চাগুলোর জন্য সে খাওয়া দাওয়া বন্ধ করে একেবারে অসুস্থ হয়ে গেছে। আমিও কোনোভাবে ওসমান আলীর হাত থেকে বাচ্চাগুলোরে আনতে পারি না। ওসমান আলী কিছুক্ষণ পরে ওরে ফোন দিয়ে বাচ্চাদেরকে মারে, কিছুক্ষণ পরে ওরে দেখায়, মারে। এই করতে করতে একটা সময় ময়নারে বললাম, ময়না, তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, তুমি বাড়িতে চলে যাও, তুমি এভাবে আর থাইকো না। ও যেতে চায় না। আমি একরকম জোর করে বুঝিয়ে শুনিয়ে বহু কষ্ট করে ময়নাকে আমি আবার সে ওসমান আলী বাড়িতে পাঠিয়ে দিলাম। ময়না ওসমান আলীর বাড়িতে যেদিন গেছে, ওই দিন ময়নারে ওসমান আলী কুকুরের মতো পিটাইছে। আমার ময়না 9 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি ছিল। আমি চুরি করে হসপিটালে গিয়ে ময়নারে দেখে আসছি। 9 দিন পরে সুস্থ হয়ে ময়না আবারও এই ওসমান আলীর সঙ্গে সংসার করতেছে। আজ 2026 সাল, আজও ময়না ওসমান আলীর সঙ্গে আছে এবং প্রতিটা মুহূর্তে ওসমান আলীর এই নির্যাতনের শিকার হচ্ছে। ময়না আমারে বলে, আমি আর কোথাও যাব না, আমার সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে আমি এখানেই থেকে যাব। ওসমান আলী এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না, তারপরেও ময়নার উপরে এরকম অত্যাচার করে। চোখের সামনে আমি দেখতে পাই আমার ময়না এই অত্যাচারগুলো সহ্য করে, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। আজও আমি ওই রিক্সার গ্যারেজে কাজ করি, চাকার পাংচার ছাড়াই রিক্সার টায়ার ঠিক করি, টিউবের কাজ করি।
আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না আমার জীবনটা কেমন হয়ে গেল। আমার যে ঘর আছে, বাড়ি আছে, এই সব কিছু আমার বোন দখল করে নিছে। আমার বোন দলিল বাইর করছে। আমার বাবা মা নাকি আমার বোনেরে কেমনি দলিল করে দিয়ে গেছে। আমি ওই ঘরবিটাতেও যেতে পারি না। আমার বোন জামাই এলাকার ক্যাডার ফেডার নিয়ে সে জায়গা দখল করে আছে। ভাইরে, আপনারা কি বলবো আমার দুঃখের কথা। যতটুকু বলেছি আরও অনেক কিছু না বলা আছে। আমার কলিজা চিরে যায় রে ভাই। আজ মায়ের কবরে যেতে পারি না, বাবার কবরে যেতে পারি না। সেই এলাকাতে ঢুকলে ওসমান আলী আমার কুকুরের মতো মারে। আমি কারো কাছে কোনো বিচার পাই নাই, আর আমি কারো কাছে বিচার দিইও নাই। আমি শুধু মহান রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছি, তিনিই বিচার করবে। আমি জানি প্রবাসে আমার সঙ্গে যা হয়েছে এই সবই ওসমান আলী করেছে। শুধু আমার বউটারে ভাগায় নেওয়ার জন্যই ওসমান আলী আমাকে বিদেশে পাঠাইছে। ওসমান আলীর ফাঁদে আজকে আমার জীবনটা শেষ। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এই ওসমান আলীর বিচার করবে। আমার মতো যারা প্রবাসী আছে, যারা আমার মতো এরকম বড় কুমিরের খপ্পরে পড়বে, তাদেরকে রক্ষা করার জন্য আপনি আমার গল্পটা মানুষকে শোনাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সিলেট থেকে রিক্সা গ্যারেজের মিস্ত্রি ওসমান আলী। দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই ওসমান আলীর জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। কথায় আছে, জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা আর রূপকথা। ওসমান আলীর জীবনে যা ঘটেছে তা নিতান্তই বড় কষ্টকর। হয়তো ওসমান আলী বলেছে বলে আমাদের কষ্ট হচ্ছে, আমরা শুনেছি। এরকম অসংখ্য ওসমান আলীর গল্প লুকিয়ে আছে আমাদের সমাজের আশেপাশে। আমি এক ওসমান আলীর গল্প বলে হাজারো ওসমান আলীকে সতর্ক করতে চাই, যারা এরকম কুমিরের ফাঁদে পা দেন। একটা মানুষ এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। মানুষ দেখবেন যে নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, সে যখন বিপদে পড়ে দৌড়ে মসজিদে যায়, আল্লাহর কাছে হাত তোলে। মানুষ এমন একটা জাতি যে বিপদে না পড়লে, নিজের স্বার্থ না হলে সে কখনোই কোনো জায়গায় যায় না। বেশিরভাগ মানুষের কথা আমি বলি। তো আমি জানি না, যেহেতু আমার গল্পগুলো আমি আগেই বলেছি, এখনও বলি যে আমি সরজমিনে গিয়ে জাস্টিফাই করি না কতটুকু সত্য কতটুকু মিথ্যে। মানুষ যেমন করে বলে আমি তেমন করে নাম ঠিকানাগুলো হাইড করে যেভাবে পারি, জাস্ট শুধুমাত্র মানুষদের সচেতন করার জন্য এই গল্পগুলো বলি। এই গল্প রেকর্ড করতে আমার খুব কষ্ট হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখবেন। এই গল্প নিয়ে কোনো মতামত থাকলেও লিখতে বলবেন না। দর্শক বন্ধুরা, যারা আমার পরিশ্রমের কিউবা হাভানার সেই ভয়ঙ্কর শহর দেখেননি, তারা এখানে ক্লিক করে দেখে নেবেন। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে।